স্টার্টিংটা কিরকম হইতে পারে, মানে খুব সিম্পল একটা জিনিস দেখাবো। স্টার্টিং বলতে গেল মানে হুম। অতটা গুছানো না, কিন্তু আমি মোটামুটি সব জিনিসগুলো, বেসিক জিনিসগুলো একটু কভার করার চেষ্টা করবো ল্যাংগ্রাফের ইয়া থেকে, যে লাইন গ্রাফ, পার্সপেক্টিভ। জি। হুম হুম। তো মানে ল্যাংগ্রাফ এই দিয়ে যে, এজেন্টিক এআই ডেভেলপমেন্ট বিগিনিং এই টাইপের বলা যায় আর হুম, কি। ইয়েস, টুলস থ্যাংক ইউজ ইউ। করে না? ওকে ভাই, আমি জাস্ট আমার একটু কোলাবেরি গুলা স্টার্ট করতেছি, আমি যেহেতু মানে ভাবছিলাম হৃদয় করতে করতে করবো, জাস্ট 1-2 মিনিট সময় লাগবে, আমি বেশি না। ওকে ভাই, আমি মনে হয় স্ক্রিনটা শেয়ার করে দিই। হ্যাঁ ভাই, sure. আচ্ছা, আর এক মিনিট একটু জাস্ট। আজকে কোলাব আমাকে একটা অদ্ভুত একটা এরর দিচ্ছে। আমি হঠাৎ করে দেখি যে আমার মানে কোলাবের যে ইয়াটা ছিল ওইটা সেভ হচ্ছে না। তারপর দেখি যে মানে আমি নাকি এপিআই রেট লিমিট হিট করছি। আমার আগে আসলে এটা কখনো হয় নাই। কোলাব কি রিসেন্টলি রেট লিমিট কমাই দিছে নাকি, আমি আসলে এটা বুঝি নাই। আপনি কোলাপ মানে কি যে জিনিস? জিপিইউর প্রিমিয়াম যেটা আছে ভাই, ওইখানে হচ্ছে একটা লিমিট থাকে আর কি, আপনি না না, আমি কতগুলো আমি জিপিইউ নিইনি, আমার জিপিইউ ইনস্ট্যান্স দরকার ছিল না, আমার জাস্ট মানে নরমাল যেটা। আমি তো ওই জিপিইউ দিয়ে কোনো কিছু করি নাই আজকে, মানে আমি তো এটা তো এরকম হওয়ার এপিআই। কথা না। হ্যাঁ আমি রিসেন্টলি ওপেন। আমি ইউজ করি না অবশ্য, তো এই জন্য বলতে পারতেছি না। আচ্ছা, আমি ওই ওপেন এর এপিআই ইউজ করতেছি, তো তাই আমি এর ইয়ে রান করিনি, জিকিউ রান করিনি। ওকে, মুনতাসির ভাই একটা জিনিস আজ করতেছিলেন যে কোল্যাবটা কি জিনিস ভাই, ওই যে জুপিটার নোটবুক ইউজ করছেন কিনা? হ্যাঁ। আচ্ছা, ওই জুপিটার নোটবুকটাই হলো যে আপনার গুগল ওদের ওয়েবে রান করে একটা ই রাখছে, হুম হুম। ওয়ে রাখছে, গুগলের ইয়াতে হোস্ট করা থাকে ওদের সার্ভিস, ওইখানে হলো যে আপনার আহ, ই মানে পুরোটাই করা যায়, এবং মাঝে মাঝে ওরা খুব ভালো কিছু জিপিইউ দেয়, আচ্ছা। যেগুলো ধরেন প্রথম দিকে আমরা যখন এআই নিয়ে ডেভেলপমেন্ট শুরু করি তখন মানে চাইলেই তো জিপিইউ সবসময় করতে পারতাম না, প্লাস বাসায় বসে অফিসের পিসি বাদে বাসায় বসে কাজ করার জন্য যেটা করতাম সেটা হলো যে গুগল কোলাবে কানেক্ট করে তারপর ওরা মাঝে মাঝে T4 বা আর একটু বেটার কিছু জিপিইউ দিত। তো ওই জিপিইউ গুলো ছাড়া আবার কিছু কিছু জিনিস আছে রান করতো না ভীষণের, বা রান করলেও এত স্লো থাকতো যেটা আসলে কোনো ইয়া না। তারপর ওই যে এনভিডিয়ার কোডা যে লাইব্রেরিটা আছে ওইটা তো আসলে জিপিইউ লাগেই, এনভিডিয়ার জিপিইউ। তো ওইটার জন্য কোলাবটা খুব ভালো ছিল। মাঝে মাঝে দেখা যেত যে ওর ফ্রি, তো তো ওরা হইলো যে একটা লিমিট দিত যে এতক্ষণ পরে 1 ঘন্টা পর জিপিইউটা নিয়ে নিত, নিয়ে নিয়ে বলতো যে সিপিইউ ইনস্ট্যান্সে তোমার ইয়াটা মুভ করে দিচ্ছি। এটা হুম জিসিপির উপরই বিল্ড করা আমি যতটুকু জানি। তো মুভ করে দিলে তারপর আমরা যেটা করতাম যে মানে ধরুন কোনো এমএল মডিউল ট্রেন করতেছে, ওইটা সেভ করে রাখতাম গুগল ড্রাইভে, সেভ করে রাখা যেত। তো এই প্রত্যেকটা ইপক মানে একবার ট্রেনিং পুরো ডাটার উপর একটা ব্যাচ মানে একটা ট্রেনিং শেষ হলে আমরা সেভ করে রাখতাম, পরে আবার যখন দেখা যেত 2-3 ঘন্টা পর আবার কোলাবে জিপিইউ অ্যাক্সেস দিচ্ছে, তখন আবার ওই চেক পয়েন্ট থেকে ওইখান থেকে রান করতাম ট্রেনিং। আচ্ছা আচ্ছা, আর নাইস। হইলে যে কম্পিউট ইউনিট কেনা যেত, কিন্তু ওর কম্পিউট হুম ইউনিটের কখনো এক্সাক্ট ক্যালকুলেশন বলবে না, কম্পিউট ইউনিট মানে কতক্ষণ বা কি, এটা এক্সাক্ট ক্যালকুলেশন বলতো না। তারপর দেখা যেত মাঝে মাঝে খুব দরকার হলে কম্পিউটার ইউনিট মানে জিপিইউ এবং জিপিইউ তে সবকিছু ইনস্টল না থাকলে কোলাবটা হলো খুব ভালো। আর কোলাবের অনেক কিছু প্রি ইনস্টল থাকে, পাইথনের অনেক রিলেটেড কিছু, বিশেষ করে মেশিন লার্নিং। হুম। ভাই আমি প্রথমে একটু সরি বলে নি, আমার একটু এই ঠান্ডা জ্বর এই টাইপের আছে হালকা, তো আমি একটু কথা বলতে গেলে একটু হাঁপাই যেতে পারি, ব্যাকটেরিয়া যেতে পারি, আমি সরি ফর দ্যাট। আচ্ছা, প্রথমে যেটা মানে আমি মানে একদম সিম্পল যেটা বলতে চাইতেছি, ধরুন আমরা একদম চ্যাট জিপিটি ইউজার, সেইখান থেকে ধরুন আমরা ধরুন একজন এজেন্টিক এআই টাইপের অ্যাপ ডেভেলপ করবো, সেক্ষেত্রে কি হতে পারে? এখন চ্যাট জিপিটি ইউজার আপনার কি এই ড্রয়াবল ইয়া ড্র ডট আইওর এটা ইয়া দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনে আমি? হ্যাঁ হ্যাঁ, দেখতে আচ্ছা, পাচ্ছি। তো নর্মাল চ্যাট জিপিটি যেটা হয় সেটা হলো ধরেন আমরা এই যে ইনপুট একটা করি, মানে একটা ইনপুট দিই তারপর একটা আউটপুট আমাদের প্রোভাইড করে, তো এইরকম হয় ইয়াটা।
ফ্লোটা ইনপুট, আর এই সাইডে হলো যে ওরা একটা আউটপুট পাঠায় দেয়, এই টাইপের। তো আমি প্রথমে কোডে না ঢুকে একটু মানে গ্রাফ কিভাবে অর্কেস্ট্রেশনটা ইজি করে সেটা বলার জন্য, ইনপুট হয় আউটপুট হয়। তো তারপর দেখা যায় যে আমরা এটা একটু সাইকেল হয়, দেখা গেলো একটা চ্যাটের থ্রেডে আমরা ওই মাল্টিপল প্রশ্ন করতে থাকি। তো ও তখন কর কি, চ্যাট হিস্ট্রিটাও মনে রাখে যে আগের মেসেজে আমি কি বলছিলাম, এগুলো মনে রেখে ওইটার উপর বেস করে কনটেক্সটের ভিতর ওইটাও ইনক্লুড রাখে। যে ইউজার হয়তো আগে বলছিল যে এই কাজটা করো, তারপর হইলো যে সেই কাজটা করে তারপর একটু মডিফিকেশন দিচ্ছে সেইটা। তো এখানে হলো মেমোরির কিছু ব্যাপার আসে, তখন হইলো যে ও একটা আলাদাভাবে একটা মেমোরি ম্যানেজ করতে হয়, চ্যাট হিস্টরি ম্যানেজ করতে হয়। তারপর দেখবেন যে ও হইলো যে ইউজারের কিছু প্রিফারেন্স আবার রাখে। মানে অনেক সময় বেশি দিন ইউজ করার পর দেখবেন যে চ্যাট জিপিটি বলে যে আপনার মেমোরি ফুল হয়ে গেছে। তো আপনি ওর সাথে কি ধরনের ইন্টারাকশন করতেছেন তার উপর বেস করে আপনার কিছু প্রিফারেন্সেস সেভ করে রাখে, যে মানে আপনার সম্পর্কে ও কি জানে বা আপনি কি জিনিস পছন্দ করেন। তো ওইটা আবার মেমোরি। এই দুইটার ভিতর পার্থক্য তো ধরেন একটা হলো শর্ট টার্ম আর একটা হলো লং টার্ম, এই আর কি। এই কিন্তু এই দুইটা জিনিস আসলে কনটেক্সটটাকে ধরে রাখলে আপনাকে আরো যত পার্সোনালাইজড ইয়া দিতে পারে, মানে অ্যান্সার গুলো দিতে পারে, এইটাই থেকে ওর টার্গেট। তো চ্যাট জিপিটি বা ইয়া থেকে এটা কিন্তু মানে আমরা যেটা নর্মালি করি এখন, মানে একদম সিম্পল অ্যাপের ক্ষেত্রে সেটা হলো চ্যাট জিপির এপিআই আমরা নিই, মানে ওপেন এআই এর এপিআইটা নিই, নেওয়ার পর দেখা যায় সেইটা থেকে ওইটা পাঠাই, পাঠানোর পর হইলো ও কিছু অ্যান্সার আমাদের সেন্ড করে। তো এইটাও সিম্পল ভাবে এইভাবেই হইতে পারে যে আমরা নিজেরাই মেমোরি মেনটেন করলাম বা চ্যাট হিস্টোরি মেনটেন করলাম, তারপরে হইলো যে আপনার ও হইলো যে আমাদের মানে অ্যান্সার গুলো সেভাবে দিল। আমরা যখন প্রথম মেসেজ পাঠাবো তারপরে সেকেন্ড মেসেজে আমরা কিন্তু ওই যে পুরো হিস্ট্রিটা আবার পাঠাই দিলে ওই তখন পুরোটা আবার কন্টেক্সটটা আমলে নিয়ে তখন হইলো যে অ্যান্সারটা দেয়। তো এইটা কিন্তু এরপরে ধরেন চলে আসে যে মানে ল্যাংগ্রাফ বা ল্যাংচেইন যেখানে আসলে এক্সেল করে, সেটা হলো যে এজেন্টিক যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। তো এজেন্টিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেগুলো আসে যে আপনার এই চ্যাট এই মডেল গুলো নিয়ে এইগুলোর সাথে আপনি অনেক টুল বা অনেক কিছু কানেক্ট করতে পারেন। আর মডেল যে একটা ইউজ করতে হবে ব্যাপারটা তো আসলে তা না, দেখা যায় এক একটা মডেল এক একটা জিনিসে ভালো। আহ ওই যে আগের দিন আমি বলতেছিলাম যে এসকিউএল কোডার বা এই টাইপের কি আসে যেগুলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকে এসকিউএল জেনারেট করতে ভালো। কোনোটা আছে জাস্ট কোডিং এর জন্য ভালো, কোনোটা আছে আপনার আহ, কি বলে মানে আরেকটু ডিফারেন্ট আছে, ভীষণ টাস্কে ভালো, এইরকম। মানে একদম ওই যে নতুন যে 4.5 যে মডেলটা রিলিজ করছে ওপেনআই, সেটাও দেখবেন যে দু একটা টাস্কও খুব একটা ভালো না। অনেকে ইদানিং দেখতেছে আপনার ভীষণ যে এলএলএম গুলো আছে, মানে যে এলএলএম গুলো আসলে এখানে তো আমরা আসলে টেক্সট ইনপুট আর টেক্সট আউটপুটের কথা বলতেছি। এখন কিন্তু মানে এই মডেল গুলো অনেকটা মাল্টি মডেল হয়। তো ওই ভিডিও অডিও এই জাতীয় ডকুমেন্টস এগুলো ইনপুট নিতে পারে। তো অনেকে দেখতেছি যে ওসিআরটার জন্য মানে আমরা যেভাবে কোড লিখি ডিটারমিনিস্টিক, এরকম কোড না লিখে এলএলএম এর কাছে পাঠিয়ে দিয়ে বলতেছে ভিশন এলএলএম যে তুমি এটা দেখো এটা ই করতে পারো কিনা, এবং সেটা খুব ভালোই পারফর্ম করতেছে। তো এইরকম অনেক কিছু টিয়া থাকে। তো এক একটা মডেল এক একটা জিনিসে ভালো। তো আমরা যদি একটা বড় কোনো অ্যাপ করতে চাই, ফর এক্সাম্পল ধরেন ই কমার্সের জন্য এক বা একটা ট্যুর প্ল্যানার একটা অ্যাপ করতে চাই, সেক্ষেত্রে সবচেয়ে ভালো যে অ্যাপ্রোচ হবে সেটা হলো যে আপনার ধরেন মাল্টিপল নোটস রাখা, বিভিন্ন নোটস হলে বিভিন্ন ফাংশন অথবা মডেলকে রিপ্রেজেন্ট করবে। তো এই মডেলগুলো যখন আবার নিজেরা আরেকটা ধরেন পাইথন ফাংশন বা কোন একটা টুল ইউটিলাইজ করবে, তখন আসলে ওদেরকে আমরা নর্মালি এজেন্ট বলি। তো সেই ক্ষেত্রে আপনার নর্মাল ফ্লোটা কিরকম হতে পারে, আমি খুব বেসিক একটা ফ্লো আজকে দেখানোর ট্রাই করব। তবে ব্যাপারগুলো আসলে আরো বেশি ইয়া হয়, মানে আপনাদের দরকার অনুযায়ী আরো। তো প্রথমে আমরা যেটা করতে পারি ধরুন ইউজার কনভারসেশন, সেইটার জন্য আমরা একটা স্টার্ট নোট রাখলাম, এ হইলো ইউজারের কিছু কনভারসেশন নিল, নেয়ার পর হইলো যে এরপরে সেইটা ও দেখা গেল ইউজারের সাথে কিছু কাজ করতেছে, ইউজার যে কথাগুলা বলতেছে ওর হয়তো ওইটার উপর বেস করে কোন একটা এপিআই কে কল করতে হবে বা কিছু একটা করতে হবে। ইউজার হয়তো এক এক রকম বলতেছে, আমরা আসলে যখন এজেন্ট ইয়াতে আহ, আসতেছি তখন কিন্তু আমরা জিনিসগুলোকে খুব বেশি লিনিয়ার রাখতেছি না। ইউজার আমার ওয়েবসাইটে আসলো, আসার পর বলতে পারে এরকম যে আমাকে অমুক জিনিসের একটা চার্ট দেখাও, এটা হইতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তো ডাটাবেসে বা কোনো একটা স্কুল চালায় নিয়ে আসবো, অথবা এপিআই থাকলে এপিআই কে কল দিয়ে নিয়ে আসবো। বা এমন হইতে পারে ইউজার এসে বললো যে আমার মানে এই ইয়াটা পছন্দ হচ্ছে না, তুমি জাস্ট ওয়েবসাইটটাকে ডার্ক মোডে কনভার্ট করো। মানে ব্যাপারটা কিন্তু আর ওই মানে ইউজার মেনুতে যে মেনুতে কোথায় প্রিফারেন্সেস আছে সেখানে ডার্ক মোড যে খুঁজে বের করা, এই ঝামেলা কিন্তু থাকতেছে না। প্রথম যে ইয়াটা থাকতেছে ওই ইউজারের ইন্টেনশন গুলো বের করতেছে, বের করে তারপর নেক্সট নোডে পাঠিয়ে দিচ্ছে ইউজারের ইয়া অনুযায়ী।
মানে ওই নিজেই মানে ভেবে বের করতেছে ইউজার যেটা বলতেছে এখানে কি ইন্টেনশন করতেছে, তারপর এখানে কি ইনফরমেশন লাগতে হবে। আর যদি এপিআই কল হয় ওর তো আসলে ইউজারের ওই মেসেজ থেকে আসলে ওই আর্গুমেন্ট গুলা রিট্রিভ করতে হবে, যে ফাংশন যে আমি কল করবো বা এপিআই কল হুম করবো এই জন্য কিছু আর্গুমেন্ট আছে, ইউজার সেগুলো দিছে কিনা। যদি ইউজার কোনো কিছু কম বলে থাকে, দেখা গেলো ইউজার এসে বললো যে আমাকে একটা 3 দিনের ট্যুর প্ল্যান করে দাও, তখন ও প্রথম যেটা ভাববে যে এরকম হইতে পারে যে ইউজার তো ডেস্টিনেশন বলে নাই। তো আমি ইউজারকে বলবো যে তোমার ডেস্টিনেশন কি। তো এস্টার যে নোটটা এটা হইতে পারে যে ইউজার ইন্টারাকশন নোট বা আহ, কি বলে প্রিলিমিনারি ইউজার ইন্টারাকশন, যে কোনো একটা নাম আমরা বলতে পারি, ইউজার ইন্টারাকশন বলি। আসাম ভাই একটু হ্যাঁ যদি ইয়া থেকে শুরু করতেন, যে লাইক হচ্ছে আমরা ধরেন এজেন্ট কাকে বলতেছি বা এজেন্টিক ফ্রেমওয়ার্কটা, এটা কেন এজেন্টিক ফ্রেমওয়ার্ক বলতেছি, আচ্ছা আর হচ্ছে ধরেন যে কখন আমরা র্যাগ ইউজ করবো আর কখন আমরা জিপিটি পারপাস সার্ভ করতেছে, এই আচ্ছা। জিনিসগুলো নিয়ে যদি একটু ডিসকাস করে রিয়াক্ট করতে তাহলে আমি মনে হয় এই জিনিসটা আরো ফ্লোটা more আঁকলেই clear হতো। মোটামুটি বলতে পারবো যে মানে কোনটা ওকে। এখানে আসলে কোনটাকে আমি এজেন্ট বলতেছি বা কোনটাকে না। আচ্ছা আমি এই যে মানে প্রথম বলতেছি যে একটা অ্যাপে এসে ইউজার কিছু এই যে মেসেজ পাঠালো, মনে করি এই যে এরো গুলা হইলো যে মানে ইউজারের মেসেজ আসছে, মেসেজ আসার পর এই যে প্রথম এর কাজ হইলো যে এর সাথে একটা এলএলএম কানেক্টেড আছে। মনে করি যে আমি উপর একটা এলএলএম রাখি, যে এর সাথে একটা এলএলএম কানেক্টেড আছে। ওকে। তো এই এলএলএম টা আসলে প্রথমে আমি যেটা বলতেছি, প্রথমে আমি একটা রাখলাম যেটা হলো জাস্ট ইউজারের ইয়াগুলোকে মানে কোয়ারি গুলোকে অ্যান্সার করার জন্য, বা ইউজার কি বলতেছে সেগুলা থেকে ইন্টেনশন বের করার জন্য এরকম কিছু জিনিস বলতেছি। তো এই এলএলএম টা, এটা কিন্তু এলএলএম ছাড়া তেমন একটা কিছু দরকার হবে না। এটার এই যে এইটার এই নোটটা মানে প্রথম যে নোটটা, ওর কাজ হবে হুম কিন্তু জাস্ট ইউজারের ইয়াটা বোঝা আর কিছু না, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা বোঝা এবং সেটাকে ম্যাপ করে কোন একটা ফাংশন কল বা এপিআই কল বা কোনো কিছুতে নিয়ে যায়, বা সেটা র্যাগও হইতে পারে। যে ইউজার এখানে একটা ইনফো চাইছে, এটা হয়তো একটা ডেটাবেসে আছে, যেটা আমি একটা র্যাগ নোটে পাঠিয়ে দিলে সেটা হবে। তো এই ইন্টারাকশন নোটটা এ কিন্তু একটা এলএলএম ইউজ করতেছে। আচ্ছা আমি অন্য হ্যাঁ স্ক্রিনে আছি, তো কেউ প্রশ্ন করলে প্লিজ সরাসরি প্রশ্নটা করে ফেলেন, আমি কিন্তু এই যে হ্যান্ড রেজ করলে দেখতে পারবো না। আহ, আচ্ছা মানে র্যাগ বলতে কি বোঝাচ্ছে আসলে? আচ্ছা র্যাগ বলতে হৃদয় হৃদয় বলছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বলে একটা ব্যাপার আছে। ধরেন এলএলএম যে যখন ট্রেন করা হয় ওর কিন্তু একটা নলেজ কাট অফ ডেট থাকে, যে একটা হুম এলএলএম ট্রেন করতে ওদের কিন্তু 2 মাস 3 মাস 4 মাস মানে সাইজ হিসেবে, যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এরকম সময় লাগে। তো দেখা যায় আমরা এখন যেটা ইউজ করতেছি সেটা তো নভেম্বরে পর্যন্ত নলেজের উপর ট্রেন করা। তো হুম এরপরে দেখা গেল আপনি হয়তো আপনার অফিসে প্লাস এরপরের জিনিসগুলো তো জানে না, ইভেন্ট গুলো জানে না, প্লাস চাইলেও তো আসলে এলএলএম সবকিছু পৃথিবীর সব ইনফরমেশন যত জিনিস দিয়ে ট্রেন করেছে সব হোল্ড করতে পারবে না। হুম সেকেন্ড যে ব্যাপারটা হলো অনেক সময় থাকে যে আপনার পার্সোনাল কিছু ডেটা থাকে যেটা এলএলএম এ জানার কথা না, দেখা গেল আপনার অফিসের কিছু জায়গা যেটা আপনি বাইরে দিতে চান না, সেরকম কিছু হতে পারে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে যেটা করা হয় যে একটা মানে আপনার যে ডকুমেন্ট গুলা, এই যে পার্সোনাল ডকুমেন্ট বা নতুন যে জিনিসগুলো আসছে এইগুলো ডকুমেন্ট গুলা এটাগুলোকে ভেক্টর এমবেডিং এ কনভার্ট করে একটা ভেক্টর ডিবিতে হুম রাখা হয়। তো এলএলএম হইলো সার্চ করে নিয়ে আসতে পারে। ফর এক্সাম্পল এই যে ধরুন এইখানে আমি বলতেছি যে ইউজার মেসেজ আসতেছে, তো ইউজার মেসেজে এরকম কোন একটা কথা আসলো, ইউজার কোন একটা জিনিস খুঁজতেছে যে মানে আমার অফিসের মানে আমার অফিসের অ্যানুয়াল লিভ পলিসিটা কি, এরকম কিছু একটা বললো। এরকম কিছুটা বললে ও দেখা গেল ও জানে যে এই যে অফিসিয়াল লিভ পলিসি সম্পর্কে এই ইয়াটা আছে, এখানে আমার একটা র্যাগ নোড আছে, এই র্যাগ নোডটা জানে এবং ওই নোডের হইলো যে আমার একটা ডিভিতে অ্যাক্সেস আছে, ভেক্টর ডিভিতে অ্যাক্সেস আছে। হুম তো সেক্ষেত্রে করবে কি, ও বুঝবে যে তাইলে আমি তো এই র্যাগ নোডের কাছে যাই, র্যাগ নোডটা হইলো আমাকে অ্যান্সারটা দিক। র্যাগনোর তখন করবে কি ওই ইউজারের যে কোয়ারিটা ছিল ওর সেখান থেকে আসলে ইয়াটা এক্সট্রাক্ট করবে যে কি দিয়ে সার্চ দিব, ইউজার যে কোয়ারিটা করছে যে আমার হুম অফিসের অ্যানুয়াল লিভ পলিসি, ওইটাকেও একটা ভেক্টর এনকোডিং এ কনভার্ট করবে, তারপর এই র্যাগের কাছে পাঠাবে। র্যাগটা দেখা যায় বা সরাসরি এই নোটটা নিজেও করতে পারে, কিন্তু আমি বা মানে ইয়াতে আসলে প্রিফার করি না যে একটা নোডই সব কাজ করুক, তখন খুব নোটগুলো খুব স্লো হয়ে যায়। মানে একটা নোডই যদি মাল্টিপল জিনিস তুলে কানেক্টেড থাকে ওর আসলে হুম ডিসিশনটা ই হয়ে যায়। ও যদি বুঝে র্যাগের জন্য আলাদা কেউ আছে, তারপর র্যাগে যেও কিন্তু আমি ডিফারেন্ট কোয়ারিজ দিতে পারি। তো আমি যেটা করি ইউজার ইন্টারাকশন বা ফার্স্ট নোটটাকে পাঠাই দিই একটা র্যাগ নোডে, র্যাগ নোট পরে কি ইউজারের ওই মেসেজটা নেই, মেসেজটা নিয়ে ও আসলে মানে ওইটা ভেক্টর এনকোডিং এ কনভার্ট করে, তারপর হলো যে এখানে একটা ভেক্টর টিভিতে একটা সার্চ হয় যে হুম অ্যানুয়াল লিভ পলিসি জানতে চাচ্ছে। তো ওই কতদিন একটা জিনিস বলতেছিলাম, এমবেডিং জিনিসগুলা আসলে ওই যে টেক্সট থেকে নিয়ে কিছু নাম্বার জেনারেট করে। তো বিভিন্ন ধরনের এমবেডিং আছে, এরকম ওপেন এয়ার এমবেডিং আছে, ওলা এমবেডিং আছে। তো এমবেডিং এর ক্ষেত্রে ব্যাপারটা হলো সিমিলার জিনিসগুলা সবসময় পাশাপাশি থাকে। আমরা যেমন ওই যে বলি না যে একটা জিনিসের আমি এক্স এর মান জানি ওয়াই এর মান জানি, তখন আমরা একটা 2D ইয়াতে প্লট করি না। তো হুম
এআই এর ক্ষেত্রে এমবেডিং গুলা হয় আসলে মানে হান্ড্রেডস অফ ডাইমেনশন, তখন 2D বা ইয়া থাকে না, ফিচার যত ডাইমেনশন তত এরকম। কিন্তু হুম, তারপরে দেখা যায় যে সিমিলার জিনিসগুলা ওই ইয়াতে মানে এই যে যে ল্যাটেন্ট স্পেসে এখানে সবগুলা কাছাকাছি থাকে। যেমন ওই যে আগের দিন বলতেছিলাম কিং আর রাজা দুইটা পাশাপাশি থাকে, কিং এর থেকে ইংলিশ মাইনাস করে বাংলা যোগ করলেই দেখা যাবে যে আহ রাজা যেখানে ওইখানে যে ল্যান্ড করবে ইয়াটা। তো র্যাগ হইলো যে ইউজারের কোয়ারিটা নিল, অ্যানুয়াল লিভ পলিসি নিয়ে হইলো যে ভেক্টর ডিবি তে সার্চ করলো, সার্চ করলে ভেক্টর ডিবি থেকে ও হইলো যে টপ কয়েকটা ইয়া নিয়ে আসে, এটা আমরা নির্দিষ্ট করে দিতে পারি যে টপ কে বলতে কয়টা রেজাল্ট নিয়ে আসবে। তো নিয়ে আসে, নিয়ে এসে আবার হইলো এই দেখা গেলো এখানে অ্যানুয়াল লিভ পলিসি রিলেটেড ও 3টা ডকুমেন্টে 4টা আর্টিকেল পাইছে। ওই আর্টিকেল গুলো নিয়ে আসে, নিয়ে এসে আবার ওই র্যাককে ফিট করে যে এই আর্টিকেল গুলো আমি পাইছি অ্যানুয়াল লিভ পলিসির উপর। র্যাক তখন ওই জিনিসটা পড়ে, কারণ ইউজার যেভাবে কোয়েরি করছে ব্যাপারটা কিন্তু ওই ডকুমেন্টে একইভাবে ছিল এমন হইতে পারে, মানে এমন হুম, না হইতে পারে। হুম, দেখা গেল ওই জিনিসটা আসলে 3 জায়গায় আছে, 3 জায়গায় নিয়ে এক ভাবে করতে হবে, বা ইউজার এমন ভাবে করছে সেটা আসলে ভিতরে যে ডাটাটা আছে ডাটাটা আসলে টেবিল আকারে আছে, সেটাকে একটু মানে কি বলে অ্যাগ্রিগেট করতে হবে। দেখা গেল অফিসের অ্যানুয়াল লিভ কতগুলো টোটাল, এইটা বিভিন্ন আলাদা আলাদা ডকুমেন্টে আলাদা আলাদা লেখা আছে। কোথাও লেখা আছে যে ম্যাটারনিটি লিভ এতগুলা, কোথাও লেখা আছে অমুক ইয়া লিভ এতগুলা, আর্ন লিভ এতগুলা। তো তারপর সেটা সাম করতে হবে, সাম করতে হলে তখন তো ওইটা র্যাগেরই করতে হবে। তো র্যাগ ওইটা খুঁজে নিয়ে আসলো, 4-5টা রেজাল্ট পাইলো, এখানে নিয়ে আসলো, নিয়ে আসার পর তারপরে হইলো যে ও আবার ওই আউটপুটটা জেনারেট করে তারপর ইউজারকে পাঠায় দেয়। তো আমরা ধরে রাখি মানে এটা যে খুব একটা পারফেক্ট ইয়ে হবে তা না, আমি জাস্ট বোঝানোর জন্য এরকম আনতেছি, কিছু নোড অ্যাড করতেছি বা কিছু। হুম, তো এটা আমরা ধরে রাখি এটা হলো যে আউটপুট নোড, এটা আবার ইউজারকে পাঠায় দেয়। তো র্যাগ হইলো যে মানে এইখান থেকে আমরা অর্কেস্ট্রেশন গুলো আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে করতে পারি। আমি এক হইতে পারে র্যাগ হুম, থেকে সরাসরি আমি পাঠাই দিলাম যে আর কিছু হয়তো জানার নেই, আমি পাঠাই দিলাম যে আউটপুট নোডে। হুম, তো আউটপুট নোট দেখা যায় অনেক সময় মানে আউটপুট নোট আরেকটা রাখতেছি, এটা যে রাখতেই হবে এমন না, বাট আউটপুট নোট রাখলে অনেক সুবিধা যেটা হয় যে অনেক সময় আমরা স্ট্রাকচার কিছু আউটপুট দিতে চাই, সেক্ষেত্রে খুব সুবিধা হয়। হুম, স্ট্রাকচার আউটপুট বলতে আমরা দেখা গেলো জিসন স্কিমা বা এক্সএমএল এই টাইপের কিছুতে আউটপুট করতে চাই, ওই জিনিসগুলোতে সুবিধা। তো এই হইলো যে একটা র্যাগের বিষয় গেল। তারপর এটা এমন একটা জিনিস হইতে পারে ইউজার অন্য কিছু আস করতেছে, দেখা গেলো মানে ইউজার আস করতেছে এমন কিছু যেটার জন্য আপনার সিস্টেমে একটা এপিআই কল হবে। তো দেখা যেতে পারে আপনার আরেকটা নোড আছে যে হইলো যে এপিআই সম্পর্কে জানে যে কি কি এপিআই আছে, এর সব কাছে সবকিছু আপনার গেট এপিআই কি আছে, পোস্ট এপিআই কি আছে, এরকম ইনফো গুলো ওর কাছে আছে। মানে ওর যে আচ্ছা, এই প্রত্যেকটা নোটে কিন্তু আলাদা আলাদা প্রম্পট দেয়া থাকে যে কে কোনটার জন্য হুম, মানে কার কাজ কি সেটা। এই নোটটার ক্ষেত্রে প্রম্পট দেয়া থাকে যে ইউআর ইউজার ইন্টারাকশন নোট, তোমার কাছে ইউজার এসে প্রশ্ন করবে, ইউজারের প্রশ্নগুলো তুমি প্রথমে পড়বা, পড়ার পর তুমি দেখবা যে তোমার যে দরকারি নেক্সট স্টেপ ডিটারমাইন করার জন্য যা যা দরকারি স্টেপস এইগুলো তুমি জানো কিনা। না জানলে ইউজারকে আবার মানে মানে আস্ক করবা যে তুমি হয়তো ইউজার তুমি বলছো যে তোমার 3 দিনে একটা ট্যুর প্ল্যান দরকার, তুমি বলো নাই কত তারিখে ট্যুর শুরু হবে, কয় দিনের ট্যুর এবং কোথায় যাবা। এই যে এই জিনিসগুলো আমরা কিন্তু এই স্কিমাও দিয়ে দিতে পারি, প্রম্পটের মধ্যে আমরা কিন্তু একটা জেসনকে ধরাই দিতে পারি, বা অন্য কোনো স্কিমাও ধরাই দিতে পারি। এমনকি স্কিমাল হইলেও ওকে, মানে স্ট্রাকচার স্কিমা ধরাই দিয়ে আমি বলতে পারি যে এই জিনিসগুলো সব আছে কিনা দেখবা, না দেখলে ইউজারের কাছে গেট ব্যাক করবা, আর যদি সব পেয়ে যাও তাহলে পরের ইয়াতে যাবা। তো পরেরটা হইতে পারে হুম, দেখা গেল যে এপিআই কল, ইউজার এমন একটা জিনিস জিজ্ঞেস করছে যেটার জন্য একটা এপিআই কল, সেটা আপনার ইন্টারনাল এপিআই হতে পারে, এক্সটার্নাল হতে পারে। দেখা গেল ফর এক্সাম্পল ধরলাম যে আমি এইটা একটা মানে একটা ট্যুর প্ল্যানিং অ্যাপ এই পুরাটা। হুম, তো সেক্ষেত্রে এপিআইটা এমন হইতে পারে ইউজার বলতেছে আমাকে আহ আগামী মাসের 10 তারিখের ঢাকা থেকে ইয়া লন্ডনের টিকিট খুঁজে দাও, সবচেয়ে কম ইয়া কোনটা আছে, এরকম হইতে পারে। মানে এরকম একটা ইয়া হইতে পারে বা কমপ্লেক্স হইতে পারে। আর একটা সিম্পল এক্সাম্পল দিই, এই যে র্যাগের ক্ষেত্রে সেক্ষেত্রে হবে যে র্যাগ হয়তো ইউজার সম্পর্কে কিছু ইনফরমেশন সেভ করে রাখছে, বা র্যাগের হয়তো এই যে অ্যাপটা যাদের যে কোম্পানির, সেই কোম্পানির কিছু পলিসি হয়তো আছে যে ইউজারকে কি বলা পলিসি যাবে বা বলা যাবে এন্টারটেইনমেন্ট আছে। হুম, হুম। মানে এন্টারটেইনমেন্ট টাইপ আছে, মানে ইউজারের কতটুকু লিমিট কি করতে পারে। হ্যাঁ কতটুকু লিমিট বা কতটুকু এরকম অনেক কিছু থাকতে পারে। মানে কোম্পানির তো একটা পলিসি থাকে, একটা ট্যুর কোম্পানি তারও তো হুম, একটা পলিসি আছে ইউজারকে কি দিব কি দিব না, বা কিভাবে আমার মানে এখানে আরো ব্যাপার থাকে, যেমন আমার ইউজারের সাথে কেমন ভাষায় কথা বলবো, এটাও কিন্তু অনেক কিছু ট্রেন, অনেক সময় মডেলকে ট্রেন করা হয় সরাসরি, অনেক সময় র্যাগ দিয়ে করা হয়। মডেল ট্রেনিং ভার্সেস র্যাগ, মডেল ট্রেনিংটা হলো খুবই এক্সপেন্সিভ একটা ব্যাপার, মানে খুবই টাইম লাগে, অনেক ডেটা লাগে, অল্প ডেটা দিয়ে কিন্তু মডেলকে ট্রেন করে খুব একটা মানে আমি একটা মডেল নিলাম, কারো এআই মডেল আছে,
নিয়ে অল্প কিছু ডাটা থাকলে কিন্তু আমি ওকে মানে এক্সট্রা যে কন্টিনিউ ট্রেনিং মানে ট্রান্সফার লার্নিং দিয়ে কোনোটা দিয়ে খুব একটা আউটপুট পাবো না, আমি চেঞ্জ পাবো না, কারণ ও তো মানে শত শত পেটাবাইট ডাটার উপর ট্রেন হয়ে আসছে, সেইখানে আমি ছোট্ট অল্প একটু ডাটা দিলাম কোনো কাজ আসে না কিন্তু আসলে। ওই ক্ষেত্রে হলো র্যাক গুলো খুব হেল্পফুল হয়। এবং মানে কিন্তু হুম, র্যাকটা আবার ওই বিহেভিয়ারটা দেখা যায় মানে অন্য কিছু ডাউন সাইডস আছে যদিও, মানে অফকোর্স ট্রেনিং ভালো, কিন্তু ট্রেনিং এর জন্য আসলে অনেক কিছু করা লাগে। ওই যে আমি গতদিন বলতেছিলাম যে ডেটা ইঞ্জিনিয়ারিং থাকে, বায়াস গুলো আছে কিনা, অনেক কিছু দেখে রেখেই করা লাগে। তো আচ্ছা, এইখানে আরেকটা নোট ধরলাম যে আমি যেটা ধরলাম যে মানে এপিআই নোট, এই এপিআই নোটের কাজ হলো যে ইউজার কিছু বললে ওইখান থেকে আমি সেগুলো নিয়ে আসবো, ইনফরমেশন গুলো নিয়ে আসবো। আরেকটু বেটার যখন আমরা করি মানে ডিজাইন গুলো করি, তখন আমি যেটা করি সেটা হলো মাঝখানে একটা প্ল্যানার নোড রেখে দিই। প্ল্যানার বা এটাকে অনেকে বলে আর্কিটেক্ট নোড। তো প্রথম যে ইয়াটা থাকে সে থাকে আসলে অ্যাকচুয়ালি ইউজারের সাথে ইন্টারাকশনের জন্য, এরপরে আসলে আর্কিটেক্টের ব্যাপার মানে ও ইন্টারাকশন করে আর্কিটেক্টের কাছে পাঠায় যে ইউজারের কাছে আমার এই জানা ছিল, নাও ইটস ইওর টার্ন। তো সেই ক্ষেত্রে আসলে এই যে র্যাক কল বা যা কিছু এগুলো তখন ওই যে আর্কিটেক্টের ওর সাইডে চলে আসে, ওই ঠিক করে। ওই আসলে মানে পুরা মানে অর্কেস্ট্রেশনটা কি হবে, এটাকে আপনার অর্কেস্ট্রেটরও বলতে পারেন, মানে হুম, 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 যার সাথে যেভাবে ব্যাকএন্ডে আমরা আসলে এটাকে হয়তো অর্কেস্ট্রেটর বলে বেশি অভ্যস্ত। মানে বুঝতে আমরা পারছি। যখন ওই যে সাগা বা এই টাইপের ইয়াগুলো নিয়ে কাজ করি তখন অর্কেস্ট্রেটর আর্কিটেক্ট নোট ইউজ করলে মানে আর্কিটেক্ট নোটের একটা ব্যাপার আছে। এই যে আমি বলতেছি না আর ইউজার ইন্টারাকশন থেকে আর্কিটেক্ট আসলো, আর্কিটেক্ট যে তারপর র্যাগে পাঠাবে, র্যাগ থেকে আউটপুটে চলে যাবে, ব্যাপারটা কিন্তু মানে এইরকম সিম্পল হইতে হবে তা না। আর্কিটেক্ট এই নোটটা ও কিন্তু একটা রিয়াক্ট নামে একটা ইয়ে আছে। রিয়াক্ট মানে এআই কে আমরা যে কোনো মেসেজ পাঠাই যে এই কাজটা করো বা এই জিনিসটা আমার দরকার, এই জিনিসগুলোকে আমরা অনেক সময় মানে যে প্রম্পট গুলো বলি না, এর মধ্যে অনেক জিনিস থাকে, যেমন জিরো শর্ট থাকে, ফিউ শর্ট থাকে, এরকম। রিয়াক্টের ব্যাপারটা হলো, রিয়াক্ট হলো যে ও একটা কাজ করে, করে আবার কাজের আউটপুটটা অবজার্ভ করবে, অবজার্ভ করে তারপর আবার সেকেন্ড কি করতে হবে এটা ডিটারমাইন করে। ইন্টারাকশন থেকে আর্কিটেক্টে আসলাম, আর্কিটেক্টে দেখা গেল ইউজার এসে বলছে যে আমার তুমি 5 দিনের মালদ্বীপ ট্যুরের প্ল্যান করে দাও, আমি সামনের মাসে যাব। সামনের মাসে যাব। আহ, কত তারিখে এটা হয়তো বলে নাই, ইউজার ইন্টারস্ট্রাকশন নোট আবার ফেরত গেল, ফেরত যে ইউজারের কাছে কালেক্ট করলো, কালেক্ট করে যে আমরা স্কিমা দিছিলাম সেটাকেও নিয়ে আসলো। নিয়ে এসে তারপর আর্কিটেক্টে বললো যে আমার ইউজারের কাছ থেকে যা যা জানা ছিল সেটা আমি জানছি, এখন হইলো তোমার কাজ। আর্কিটেক্ট তখন করতে পারে যে ইউজারের সম্পর্কে, ইউজারের প্রিফারেন্স কি টাইপের রেস্টুরেন্ট, কি টাইপের ফুড, সেটা আমি একটা র্যাক কল দিয়ে জেনে নিয়ে আসি। র্যাক কল দিয়েও বের করে নিয়ে গেল, বের করে নিয়ে এই র্যাকটা আবার এখানে আবার আর্কিটেক্টের কাছে ফেরত গেল, ফেরত যাওয়ার পর মানে আমরা তখন যেটা করি যে আউটপুটটা এইভাবে রাখি না সরাসরি, মানে কোনো নোড সব আউটপুট আর্কিটেক্ট থেকেই হয়, তো এইভাবে রাখি না, যেহেতু সে র্যাকটা আর্কিটেক্ট, অর্কেস্ট্রেটর, হ্যাঁ। হ্যাঁ হুম, আর্কিটেক্টকে ফেরত দেয়। তো আর্কিটেক্ট কিন্তু শুরুতে একটা প্ল্যান করছে যে ইউজার একটা ট্যুর প্ল্যান চাইছে, এই ট্যুর প্ল্যানটা আমি ওর করে দিব। আমার কি কি জানতে হবে, ইউজারের প্রিফারেন্স জানতে হবে, ওরা যদি ভালো একটা ট্যুর প্ল্যান করে দিতে চাই যে ওর কি ধরনের ট্রান্সপোর্ট পছন্দ, কি ধরনের ফুড পছন্দ, এই সব জানতে হবে। তারপর হইলো যে দেখা যায় অনেক সময় আরো মানে ইয়া থাকে যে ইউজারের কিছু দেখা গেল ডিসেবিলিটিস থাকতে পারে সেটার মাথায়, যেটা ইউজার হয়তো মানে যখন ওয়েবসাইটে রেজিস্টার করছে তখন হয়তো বলে দিচ্ছে যে আমার এরকম হ্যাঁ। ডিসেবিলিটিস, তখন পেট ওর আছে। ওইগুলো মাথায় রাখে। হুম, সরি ভাই। মানে লাইক পেট পেট মানে লাইক তাদের পেট এনিমেল আছে, সো হ্যাঁ পেট হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ডলি অফকোর্স। লোকেশন। তো সে পেট ফ্রেন্ডলি তখন ট্রান্সপোর্ট বা ইয়াগুলো খুঁজে বের করতে হবে, সেই কস্ট গুলো মাথায় রাখতে হবে সেটা। তো র্যাক থেকে ইউজার ইনফরমেশন পাইলো, এবার হইলো দরকার দেখা গেল রিয়েল টাইম কিছু ইনফরমেশন। আগামী মাসের 10 তারিখে যাবে, এটা ইউজার ইন্টারাকশন নোড ইউজার কাছ থেকে বের করে আনছে, বের করে আনতে বলছে। এখন ওর তো বের করতে হবে যে 10 তারিখে টিকিট কই আছে, তখন দেখা গেল যে বিভিন্ন এই যারা মানে এই টিকিট ট্রান্সপোর্ট বা হোটেলের ইয়া রাখে সার্ভিস আছে না, যেগুলো যে এমাডিউস আছে, তারপর সেভার আছে, এবং 4টা মনে হয় বড় ইয়ে আছে যারা ট্যুরের এগুলা করে এপিআই। মানে আমরা যতই ওই যে কি বলে আমরা ওই যে রোম টু রিও, তারপর বুকিং.কম এরা ইউজ করি, এগুলা ইউজ করি না, এরা কিন্তু ওই পিছনে আবার ওই 4টা সার্ভিস থেকে যে কোনো একটা থেকে এগুলা নেই এপিআই, ওদের এপিআই কল দিয়ে কিন্তু এগুলা নেই। তো দেখা গেল যে এইখানে হইলো যে এই নোটটা আছে, এই নোটটা ওইখান থেকে ওই জিনিসটা নিয়ে আসতে পারে, বা এইখানে দেখা গেল আপনি একটু ফাঁকি দিতে চান, আপনি করলেন কি মানে এপিআই টাকা দিব না, আমি করবো কি আমি ওই কোন একটা সাইটে যে আমি স্ক্রেপ করে নিয়ে আসবো, ওইখানে সার্চ দিব, সার্চ দিয়ে আপনার এই নোটটা এরকম হইতে পারে। তো আর্কিটেক্ট নোট ফার্স্ট স্টেপে করছে র্যাক থেকে ইনফরমেশন আসছে, সেকেন্ড স্টেপে করলো যে এর কাছ থেকে ইনফরমেশন নিয়ে আসলো। তো আমরা এইটাও রাখলাম। তো রাখার পর এই যে আরেকটা আর্কিটেক্ট কোশ্চেন। নোট,
হ্যাঁ। হ্যাঁ, আরেকটা কোশ্চেন। সো এই যে নোড গুলো তৈরি করা হচ্ছে, মানে প্রত্যেকটা নোডের ডিজাইনে যখন আসবে বা ইমপ্লিমেন্টেশনে যখন আসবে, তখন কি তারা কি ডিফারেন্ট টেকনোলজিতে হইতে হবে, নাকি দে ক্যান বি দ্য সেম টেকনোলজি বাট দে আর ডুইং দ্য ট্রেনিং ডিফারেন্টলি? না, এই নোটগুলো আসলে কিন্তু এই যে নোটগুলো দেখাচ্ছি না, এই নোটগুলো হ্যাঁ, হ্যাঁ। সবচেয়ে মানে বিষয় হলে নোটগুলো আসলে এক একটা পাইথন ফাংশন। মানে ইউ ক্যান ইমাজিন দেম এক পাইথন ফাংশন। ল্যাংগ্রাফে একটা ওকে। সুবিধা, মানে পাইথন একটা ফাংশন আপনি কল করতেছেন, ওই ফাংশনের সাথে কিছু কানেক্টেড আছে, প্রম্পট কানেক্টেড আছে, মানে জাস্ট যে ফাংশন তা না। এই নোটগুলো আসলে দেখা যায় একটা এলএলএম এ কানেক্টেড আছে, কোনোটা কোনোটা আবার আপনার ইয়াতে, এই যে র্যাকটাও কিন্তু দেখা যাবে, আমি যে এখন কানেক্ট করিনি কিন্তু র্যাকটাও কিন্তু এই যে এলএলএম টাই কানেক্টেড। আমি কিন্তু মানে আচ্ছা, র্যাকটাও আচ্ছা। কোন একটা এলএলএম দেখা গেলো, সেম এলএলএম হইতে পারে বা ডিফারেন্ট হইতে পারে। মানে ওকে, এইটাতে ওকে, কানেক্ট, ওকে। কারণ আমি বলছি না ওই যে ইউজারের কিছু ইনফো আনার পর তো ওইটা দেখে ওর কিছু করতে হবে, যে ও তো এখান থেকে 4টা আর্টিকেল নিয়ে আসছে, মানে 4টা প্যারাগ্রাফ নিয়ে আসছে, নেওয়ার পর ওইটা তো ওর মানে মানে এই আর্কিটেক্ট নোট যেভাবে চাচ্ছে সেভাবে ওর প্রিপেয়ার করে দিতে হবে। পুরা কাজটা কিন্তু আমি এই র্যাক মাঝে একটা নোট বাদ দিয়ে আর্কিটেক্ট সরাসরি কল দিতে পারতাম, কিন্তু তখন হইলো যে আর্কিটেক্ট একারেই অনেক কাজ দিলে কোনোটাতেই খুব একটা ভালো করতে পারে না। মানে ও রাইট। যদি এটা ডেলিগেট করে দেয় আরেকটা নোটের কাছে, সেই নোট যদি ওই স্পেসিফিক কাজের জন্য ভালো হয় তখন পারফরমেন্সটা বেটার আসে, এই আর কি। তো ঠিক। হ্যাঁ। এরকম তো এই যে আপনার আছে এইটা হইতে মানে এইটা যে এই যেমন এই নোটটা যে আপনার এলএলএম এ কানেক্টেড হইতে হবে এমন কিন্তু খুব একটা দরকার না। এমন হইতে পারে যে এই নোটটা আসলে জাস্ট আপনার একটা মানে পাইথন ফাংশন লেখা আছে, ওই ফাংশনের কাজ হইলো যে এপিআই কল করে রেজাল্ট এখানে পাঠিয়ে দিয়া, দ্যাটস ইট। আর্কিটেক্ট তখন আবার দেখবে বা, বাট এইটা হইলে যে সুবিধা, এপিআই কল করলে তো আমরা আসলে অনেকটা জেসন স্কিমা পাই। তারপরে এপিআই কলের জন্য তো একটু থাকে, মানে আমার কলটা করার জন্য তো আমার স্কিমাটা ওইভাবে সাজাইতে হয় যে আমার ডেটাটা কিভাবে কি হবে, সেটা তো একটা জেসন থাকে, তো সেটা তো আমার সাজাইতে হয়। তো এই কারণে হইলো যে নর্মালি আমি যেটা করি এটা নর্মালি আলাদা একটা রাখি, মানে এই কাজগুলো সবসময় ডেলিকেটেড রাখি, আর্কিটেক্ট নোডের উপর এই প্রেশার গুলো কম রাখি। তো এইখান থেকে নিয়েও টিকিটের ইনফরমেশন নিয়ে আসলো, নিয়ে আসার পর ইউজার প্রেফারেন্স পাইলো, টিকিট পাইলো, এরপর কিন্তু আরো অনেক কিছু থাকতে পারে। মানে বাট আমি দুইটা দিয়ে বুঝাই যাতে আমি কোডে তাড়াতাড়ি চলে যেতে পারি। তো এরপরে আর্কিটেক্ট আনলো, আর্কিটেক্ট কিন্তু প্রথমে প্ল্যান করে ফেলছে যে আমি এই কয়টা কাজ করতে হবে, এই স্টেপ গুলো করে তারপর আমি একটা ট্যুরের প্ল্যান ক্রাফট করব, ক্রাফট করে আমি এটা আউটপুটে পাঠিয়ে দেবো। তো এখানে যে আউটপুটে আর্কিটেক্ট সবকিছু করলো, কোয়েটরে নিল, এখান থেকে ট্যুর প্ল্যান পাইলো, এখান থেকে ইউজার প্রেফারেন্স পাইলো, তারপরে নিয়েও ট্যুর প্ল্যান ফর্ম করলো, ফর্ম করার পর আমি একটা আউটপুট নোট এক্সট্রা রাখছি। এই কারণে যে অনেক সময় দেখা যায় যে এই আউটপুটটা অনেক সময় স্ট্রাকচার্ড হইতে মানে চাইতে পারে, দেখা গেল যে আপনার যে অ্যাপ বা ওয়েবসাইট, সেইখানে আসলে আপনি ওই যে ইউজারের জাস্ট মানে সরি এআই এর যে মানে ফাইনাল যে আউটপুট আসতেছে, এই আউটপুটটারে আপনি খুব সুন্দর করে দেখাইতে চান, আপনার হয়তো প্রত্যেকটা ইয়ার জন্য আলাদা আলাদা ট্যাব করে দেখাইতে চান। আহ, মানে যখনই ট্রান্সপোর্টের মেনশন আসবে তখন হয়তো পাশে আইকন করতে চান। তো এইখানে হইলো যে আপনি কোনো একটা স্ট্রাকচার দিতে চান, তো এই স্ট্রাকচারিং কাজটা আমি আরেকটা নোডের কাছে রাখি এইখানে। তো এর কাছে হইলো যে আপনি এক্সট্রা যেটা কাজ করতে পারেন, এখানে আপনি একটা পাইডেন্টিক, ওই যে কতদিন যে পাইডেন্টিক আলোচনা হলো, পাইডেন্টিক একটা ক্লাস ধরাই দিতে পারেন, যে আর্কিটেক্ট নোড তোমারে বলছে যে আউটপুট তোমার এইটা, মানে এইটা এই এই হইলো মানে ট্যুর প্ল্যান, কিন্তু তুমি এই ট্যুর প্ল্যানটা তুমি একটা জেসন স্কিমাতে কনভার্ট করে দিবা, তো স্ট্রাকচারটা এই কারণে হইতে পারে জেসন। তো আমি এখানে সবসময় হইলো যে পাইডেন্টিক ইউজ করি, পাইডেন্টিক ইউজ করলে মানে ইদানিং ইয়াগুলা মানে যে এলএলএম গুলো আছে বেশিরভাগই পাইডেন্টিক সাপোর্ট করে। মানে পাইডেন্টিক যদি আমি এলএলএম এর সাথে করে দিই উইথ স্ট্রাকচারড আউটপুট, একটা পাইডেন্টিক ক্লাস পাঠাই দিই, এলএলএম তখন পুরা টেক্সট যে আউটপুটটা ওইটাকে জেসনে কনভার্ট করে দিতে পারে। তো এইভাবে দিয়ে আমি পাঠিয়ে দিলাম, এটা ফ্রন্ট এন্ডে চলে গেল, ইউজার তখন মেসেজটা দেখলো ফাইনাল ওয়ান। এখানে ইউজার কিন্তু ভিতরে স্টেপ গুলো দেখতেছে, ইউজার কিন্তু এই যে ফাইনাল আউটপুটটা দেখতেছে, এটা হয়তো আমি এখান থেকে এসে এখানে আসার পর আমি বললাম স্ট্রিম করে পাঠাও, এমন হতে পারে। ভিতরের এই স্টেপ গুলো শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমি এইদিকে পাঠিয়ে দিচ্ছি। তো আমি এই যে প্রথম যে জিনিসটা বলতেছিলাম, প্রথমটা ছিল আমাদের ধরেন একটা নর্মাল একটা চ্যাট জিপিটি ইউজার বা মানে চ্যাট জিপিটি এপিআই দিয়ে আমরা কিভাবে করি, তারপরে এই যে এইটা বলতেছি, এইটার পুরাটার বলা হয় যে একটা এজেন্টিক ওয়ার্কফ্লো। তো এইখানে আমরা আসলে এজেন্ট বলি, এই প্রত্যেকটারে অনেক সময় আলাদা করে এজেন্ট বলি, কারণ হইলো যে যেসব নোডেরই দেখা যায় আলাদা টুলসে অ্যাক্সেস থাকে তাদেরকে নর্মালি এজেন্ট বলা হয়। যেমন এইখানে যে নোডটা আছে ওর এপিআই তে অ্যাক্সেস আছে, ও এপিআই কল করতে পারে, এই যে এলএলএম এর নর্মাল বাইরে যে একটা এক্সট্রা কাজ করতে পারতেছে, এই কোনো একটা এজেন্ট, এই যে ক্যাপাবিলিটি। আর এই যে পুরোটা অর্কেস্ট্রেশনের জন্য আমার কাছে হইলো ল্যাংগ্রাফ হইলো সবচেয়ে মানে বেস্ট লাগে আমার কাছে সোফার।
মানে আমি অন্যগুলা টুকটাক ইউজ করছি, খুব একটা না। যেমন আমি খুব প্রশংসা শুনছি ক্রুয়ের প্রশংসা শুনছি, তারপর ডিএসপাই নামে একটা আছে ওইটারও প্রশংসা শুনছি। বাট ল্যাংগ্রাফের যেমন সুবিধা আছে অসুবিধা আছে, ল্যাংগ্রাফ ওরা রেগুলার মানে নতুন নতুন জিনিস আনতেছে, এই করতেছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে মানে আপনার ওই প্রায় লাইব্রেরি ব্রেক করে একটা লাইব্রেরি। আজকেও আমার এই আপনাদের এই ডেমোটা করার সময় একটা লাইব্রেরি আমার দেখছি যেভাবে ইম্পোর্ট করতেছিলাম সেভাবে ইম্পোর্ট কাজ হচ্ছে না, পরে দেখি যে চেঞ্জ হয়েছে ভার্সনে। তো ভাই আমি মনে হয় মানে মোটামুটি একটা ইয়া দিলাম, এইটা নিয়ে ই না থাকলে আমি মনে হয় কোডে চলে যাই। আমি এত মানে কমপ্লেক্স কিছু দেখাবো না ফার্স্ট ডের কোডে লিস্ট। আমি একটা খুব সিম্পল একটা জিনিস দেখাবো, যে কয়েক 3-4টা টুল কানেক্টেড থাকবে, একটা ইয়া থাকবে মানে এইরকম আর্কিটেক্ট বা অ্যাসিস্ট্যান্ট থাকবে, তারপর হলো যে একটা ওয়েব সার্চও থাকবে, এরকম নোট থাকবে, তারপর ফাইনাল আউটপুট ইউজারকে দিবে এরকম। টুল সিলেকশনটা তো ডেসক্রিপশনের উপর বেস করে হয়, তাই না হাসান? ভাই সরি। টুল সিলেকশনটা এজেন্ট কেমনে করে? ওই হ্যাঁ হ্যাঁ ভাই, ওই যে টুলটাতে ডক স্ট্রিং থেকে ডেসক্রিপশনটা আপনি যে লেখা থাকে। টুল মানে আসলে ডেসক্রিপশন, পাইথন ফাংশন, তো আপনার ডক স্ট্রিং যেভাবে লেখেন ওই ডক স্ট্রিংটাও হ্যাঁ পড়ে। আপনি যখন হ্যাঁ, বাইন্ড ওইটার উপর টুলস ইউজ বেস করে, করবেন, রাইট হ্যাঁ রাইট। ওইটার উপর বেস করে টুল সিলেকশন করে। তো এই কারণে দেখা যায় আমরা পাইথনে যেভাবে ডক স্ট্রিং লিখি নর্মালি, এই সব ক্ষেত্রে যখন টুল মানে পাইথন ফাংশনই কিন্তু টুলটা, তো ওর ক্ষেত্রে হ্যাঁ আমরা কিন্তু আরেকটু ইয়া ডক স্ট্রিং লেখা লাগে আমাদের। তো এইখানে হইলো যে আমি কয়েকটা জিনিস করছি। এর ছোট প্রথমে হইলো যে ধরেন আমি ইয়াটা আমি একটা জাস্ট ভাই একটা সেল একটু অ্যাক্টিভ জুম ইন করে রাখি। করবেন। সরি। আসান ভাই একটু জুম ইন করবেন একটু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। আর আপনি কোনার মেমোটা ক্রস করে দেন, সমস্যা নেই। এই এটা ওকে। হ্যাঁ হ্যাঁ, এটা ওকে। তো এইখানে হইলো যে প্রথমে আমি যে জিনিসগুলো করছি আমি একটু ইয়া করি। আচ্ছা, ফার্স্টে এই যে হিজু ভাইয়ের প্রশ্ন, এই যে ভাই এইখানে কিন্তু নর্মাল একটা টুল মাল্টিপ্লিকেশন একটা টুল, এটার কিন্তু একটা ফাংশন, এই ফাংশনটারে কিন্তু আমরা টুল বলতেছি। এই টুলটা আমি একটা এলএম বাইন্ড করা আছে, আমি একটা ইয়ার সাথে নোডের সাথে কানেক্ট করে দেবো, কানেক্ট করে দিলে ও একটা এজেন্ট। মানে এটা খুব সিম্পল, এই যে দুইটা ইয়া নিচ্ছে, দুইটা ইন্টিজার নিচ্ছে, ইন্টিজার নিয়ে ভ্যালুটা রিটার্ন করতেছে। কিন্তু এই যে ডক স্ট্রিংটা যেটা এইটার উপর বেস করে কিন্তু ও যার সাথে বাইন্ড করা আছে সে সিলেক্ট করে ও, কারণ ওই নোটটার সাথে তো অনেক টুল এরকম বাইন্ড করা থাকে। দেখা গেল আপনি মাল্টিপ্লাই করলেন, ওয়েদার সার্চ করলেন, এরকম অনেক কিছু রাখলেন। ও সিলেক্ট করে আসলে প্রত্যেকটা ডক স্ট্রিং ও দেখে, ডক স্ট্রিং দেখে তারপর ইউজারের মেসেজ দেখে, মেসেজ দেখে তারপর ডিটারমাইন করে যে নেক্সট কাকে কল দিতে হবে। তো এই কারণে ডক স্ট্রিংটা নর্মালি আমরা যেভাবে মানে লিখে থাকি তার চেয়ে একটু সবাই বলে যে মানে এজেন্টিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আরেকটু ইলাবোরেট লেখা বেটার, যাতে ওর মানে সিলেকশনটা সহজ হয়। তো এইখান থেকে যাই। তো ভাই প্রথমে হইলো যে আমি কয়েকটা লাইব্রেরি এখানে ইনস্টল করছি, ল্যাংচেইনের ওপেন এআই, ল্যাংচেইন কোর, ল্যাংগ্রাফ আর ল্যাংচেইন কমিউনিটি। ল্যাংগ্রাফটা আসলে ওরা এমন ভাবে বিল্ড করছে, এটা কোনো এখন আর ল্যাংচেইনের উপর ডিপেন্ডেন্ট না যে আপনার ল্যাংচেইন যাইতে হবে বা এরকম কিছু, এমন কিছু না। ল্যাংগ্রাফই আপনার জন্য মানে যথেষ্ট, মানে এন্ড টু এন্ড ইয়ার জন্য ল্যাংগ্রাফই যথেষ্ট। আর কমিউনিটির মধ্যে অনেক কিছু আছে এক্সট্রা টুলস, সেগুলোর জন্য আমি কমিউনিটি ইউজ করছি। যেমন আমার পরে দেখবেন যে একটা ওয়েবসাইট ইউজ করতে এইটা। তো আচ্ছা, এই যে এইটার ল্যাংচেইন কমিউনিটির একটা টুল ইউজ করতে প্রবলেম হয়েছিল, মানে ভার্সন আপগ্রেডে ওরা চেঞ্জ করে ফেলছে, এই কারণে আমার এই পিপ শো করে আমার দেখা লাগছে যে ভার্সন কত বা কিছু। তো ভাই তারপরে হইলো যে আমি নেসেসারি কিছু ইম্পোর্টে নিয়ে আসি। ওএস এটা নিয়ে আলোচনা করলাম না। এই যে এইখান থেকে আমি চ্যাট ওপেন এআই আনছি। আচ্ছা, এই জিনিসগুলো মনে হয় আমি পরে বলি, বেশিরভাগই পরে বলি, যখন ইউজ করতেছি তখন বলি। বাট এই একটা জিনিস বলি, যে এই যে পুরা অ্যাপ্লিকেশন এর মধ্যে বিভিন্ন ধরনের মেসেজ পাসিং হয়, বিভিন্ন একটা নোড থেকে আরেকটা নোডে মেসেজ পাসিং বা ইউজার মেসেজ দিচ্ছে এরকম। তো সিস্টেম মেসেজ হইলো যে আমরা অ্যাপ্লিকেশনের শুরুতেই কিছু কন্টেক্সট সেট করে দিই, যে পুরো অ্যাপ্লিকেশনে বলি যে তুমি একটা ট্যুর প্ল্যানিং এজেন্ট। তো এই জিনিসটাই আমরা একটা সিস্টেম মেসেজ দিয়ে বলে দিই। ইউজার দেখা গেল যেটা মেসেজটা পাঠাচ্ছে সেটা একটা হিউম্যান মেসেজ হিসেবে রাখা হয়। টুল হইলো যে এই যে যে টুলগুলা কল হয়, যেমন আপনার ওই যে মাল্টিপ্লাই যে ফাংশনটা রাখছে ওইটা, বা দেখা গেল একটা ওয়েব সার্চ হইলো, এই টুলগুলো কল হয়, এই টুলের মেসেজটা হলো টুল মেসেজের মধ্যে রাখি। আর লাস্ট হলো এআই মেসেজ, হইলো যে আপনার এলএলএম কি অ্যান্সার করতেছে সেটা। তো এর পরের জিনিসগুলো আমি পরেই মনে হয় আলোচনা করি। তো এরপরে ভাই যেটা করতে হয়েছে এই অ্যাপ্লিকেশনের জন্য, সেটা হলো আমার দুইটা এপিআই কি সেট করতে হয়েছে। একটা হলো যে আপনার ওপেন এআই আর একটা হলো ট্যাভিলি। ওপেন এআই তো বুঝতেছেন ইয়ার জন্য ইউজ করছি। এখানে ট্যাভিলিটা ইউজ করছে হলো ওয়েব সার্চের জন্য। এটা আমি পরে দেখাবো নি, ট্যাভিলিটা খুবই ভালো টুল, এর খুব ইয়া আছে, অল্টারনেটিভ আছে খুবই ভালো। আচ্ছা, এইখানে একটা অল্টারনেট ইয়া দেখাইছে, আমি এই যে এইটা এইভাবে সেভ করছি কোলাবে, এইটা দিলে করলে কি ও হলো যেখানে ইনপুট চায় যে তোমার এপিআই কি এখানে পেস্ট করো। তো এইটা আমি যেহেতু রেকর্ডিং হচ্ছে, আমি এখানে আর এপিআই কি পেস্টের ইয়েটা আপনাদের করি নাই। মানে এইটা কোলাবে এইটা ই করতে হয়, যে এক্সিকিউট করতে হয় যে পাশে এইটা। মুনতাসির ভাই জিজ্ঞেস করতেছিলেন কোলাবের ব্যাপারে, এটা কিন্তু এই যে জুপিটার নোটবুকে কিন্তু ওয়েবে হোস্টেড, এই আর কি।
তো Yep. এইখানে এটা প্লে করার জন্য কন্ট্রোল এন্টার চাপ দিলে এটা এই পুরো সেলটা প্লে হয়ে যায়, প্লে হয়ে পরে চলে যায়। আমি হলাম যে ইসের ক্ষেত্রে এইভাবে ইউজ করি, যখন নর্মালি পাইথন অনুভব করি, এই যে ডট এন্ড এর ইয়াতে দুইটা ইয়ে আছে, লোড ডট এন্ড ফাইন্ড ডট এন্ড, এইভাবে আমি আসলে কিগুলো নর্মালি সেট করি। এরপরে হলো যে আমি টুলগুলাই করে ফেলতেছি। টুলটা প্রথমে একটা নর্মাল একটা এলএলএম কে দেওয়ার জন্য আমি একটা মাল্টিপ্লিকেশন টুল, আপনারা হয়তো মানে অনেকেই এই জিনিসটা জানেন যে এলএলএম যেহেতু ইউজার ডেটার উপর ট্রেন্ড, ও কিন্তু আসলে এইসব মানে ক্যালকুলেশনের জন্য খুব একটা ভালো না। বড় বড় মাল্টিপ্লিকেশন বা দিলেও কিন্তু অনেক সময় ভুল করে। বা ওই যে খুব সিম্পল একটা টেস্ট ছিল, স্ট্রবেরিতে কয়টা আর আছে, এই টেস্টটা গত বছর পর্যন্ত প্রায় মানে অধিকাংশ এলএলএমই ফেল করতো। স্ট্রবেরিতে কয়টা আর আছে এটা ওরা কেউ কাউন্ট করে, কারণ ওর তো কাজ ওইটা না, ও আসলে ইউজারের কাছে দেখছে ইউজারের ইনপুটটা, আর ইউজারের ইনপুট বা ইউজার যে ডেটার উপর ট্রেন্ড, ওই জিনিসটা তো প্রচুর ভুলভাল ছিল। আর এটা তো আসলে প্রবাবিলিটির ব্যাপারটা না, এই মাল্টিপ্লিকেশন যেমন একটা ডিটারমিনিস্টিক ব্যাপার, এই দুইটার সংখ্যা দিয়েছে, রেজাল্ট কি হবে সবসময় একই, এটা এর ভিতরে কোনো প্রবাবিলিটি নাই। তো এই কারণে এইটার জন্য একটা খুব সিম্পল ভাবে দেখানো হয় এই টুলটা। আচ্ছা, ওয়েব সার্চ নামে একটা ট্যাভেলি, যেটা ট্যাভেলি লাইব্রেরিটা ইউজ করছি আমি উপরে, ওই যে ল্যাংচিন কমিউনিটি থেকে এনে। ট্যাভেলির কাজটা হইলো যে আপনি ওকে কিছু একটা দিলে, দেখা গেল কোন একটা নোডের একদম নতুন কিছু জানতে হবে, দেখা হলো আপনি এলএলএম এই অ্যাপটারে জিজ্ঞেস করলেন যে আজকের টেম্পারেচার কি, এই এক্সাম্পলটা সবাই দেখি দেখায় যে আজকে ঢাকার টেম্পারেচার থেকে এটা বলো। ও তখন ওই যে দেখা যায় ইন্টারনেটে সার্চ করে নিয়ে আসে হইলো যে, তো ওই সার্চ করার কাজটা হলো ইউজারের বলতেছে, ইউজার তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলতেছে, বলার পর হইলো যে ওইটাতে আসলে কিওয়ার্ডে কনভার্ট করতে হবে, কনভার্ট করে আসলে ইয়াতে যাইতে হবে, মানে গুগলের ক্ষেত্রে কি হয়, গুগলের এপিআই দিয়ে আনতে হবে, আনার পর সেটা আবার পার্স করে আবার মানে হিউম্যান রিডেবল একটা কিছু বা অ্যাটলিস্ট মডেল রিড করতে পারো এরকম একটা ফরম্যাটে দিতে হবে। তো এই পুরো কাজটা করার জন্য ট্যাবেলে খুব ভালো কাজ করে। এর কিছু অল্টারনেট আছে, সার্প এপিআই সম্ভবত একটা আছে, আর একটা আছে মানে গুগল সার্পার নামে একটা আছে নতুন, এইটা। তো এরপরে ভাই আমি একটা এলএলএম ইনিশিয়েট করলাম। তো এইখানে হইলো যে এলএলএম এর জন্য আমি নিচ্ছি চ্যাট ওপেন এআই, GPT-4 ও মিনি ইউজ করতেছি। যে ডান দিকে দেখেন আরো অনেকগুলো ভ্যালু লিখে রাখছে, যেগুলো এখন মনে হয় GPT-4.5 ও এপিআই তে চলে আসছে। আচ্ছা, টেম্পারেচার বলে কিছু জিনিস আছে, আমি যে এলএলএম নিচ্ছি তখন হইলো যে ওইখানে কয়েকটা ব্যাপার আছে। টেম্পারেচারের কাজ হইলো যে এলএলএম এর আউটপুটটা কতটা ক্রিয়েটিভ হবে। তো ক্রিয়েটিভ বলতে আর ডিটারমিনিস্টিক, এই দুইটা ইয়ে আছে। তো এই টেম্পারেচার ভ্যালু তো 0 থেকে 2 পর্যন্ত হতে পারে। আমি আগে জানতাম 0 থেকে 1, বাট 0 থেকে দেখেছি যে 2 পর্যন্ত হতে পারে। 0 দিলে ওর হইলো যে মোটামুটি সববারই প্রায় সিমিলার টাইপের আউটপুট দেবে, আপনি যত প্রশ্ন করেন কিনা। আর 0 থেকে যত ভ্যালু বাড়াবেন তত হইলো ক্রিয়েটিভ হবে। তত দেখা গেল আপনি কোন একটা এলএলএম এইভাবে ইনিশিয়ালাইজ করলেন, করার পর ওর একটা বললেন যে তুমি একটা ছোট্ট একটা মানে স্টোরি লেখো অমুক জিনিস নিয়ে। তো 0 দিলে ওর স্টোরিটা বেশি গ্রাউন্ডেড হবে, কিন্তু 1 যখন দিবেন তখন দেখবেন যে আপনার যে কন্টেক্ট ছিল সেখান থেকে মানে সরে যায়, ওই যে একটা কি যেন ওই খাঁচ কাটা কুমিরের গল্প আছে না, ওইরকম শুরু করে দেয়, যে কিন্তু ওই জিনিসগুলো খুব ক্রিয়েটিভ হয়। তো সিনিয়রের হিসেবে আসলে টেম্পারেচারটা, তো টেম্পারেচার ছাড়া আরো দুইটা জিনিস আছে, আমি সবসময় বলি যে টপ পি আর টপ কে। এলএলএম তো আসলে কাজ করে যে আপনার কাছে ও 5টা ওয়ার্ড দেখছে, 5টা ওয়ার্ডের পরে নেক্সট ওয়ার্ড কি, এই নেক্সট ওয়ার্ডের প্রবাবিলিটি কোনটা, কোন ওয়ার্ডের প্রবাবিলিটি বেশি সেই ওয়ার্ডটাকে ও পাঠায় নর্মালি আউটপুট। তো এই ওয়ার্ডটা সবসময় যে হাইয়েস্ট প্রবাবিলিটি পাঠায় তা কিন্তু না, কয়েকটা ওয়ার্ডকে দেখা গেল 100-200 ওয়ার্ডকেও কনসিডার করে, বা সব ওয়ার্ড, যত ওয়ার্ড যেন সবাইকে কনসিডার করে। তো হাইয়েস্ট কত প্রবাবিলিটি কনসিডার করবে সেইটার একটা ইয়ে আছে, মানে টপ কতগুলো ওয়ার্ডের প্রবাবিলিটি কতর উপরে হইলেও কনসিডার করবে, সেটা টপ পি। আবার টপ কে নিয়ে মানে কতগুলো ওয়ার্ড, নেক্সট 4টা ওয়ার্ড না 400 ওয়ার্ড কনসিডার করবে, এইটাও টপ পি আর টপ কে বাড়াই দিলে এরকম খুব ক্রিয়েটিভ হয়ে যায়, কমাই দিলে খুব ডিটারমিনিস্টিক থাকে। তো চ্যাট এর ক্ষেত্রে সবাই নর্মালি যেটা মডেল নেম টেম্পারেচার এই দুইটা সবাই নর্মালি রাখে। স্ট্রিমটা হলো যে আপনার ওই আউটপুটটা স্ট্রিম হিসেবে চাচ্ছেন কিনা, এক একটা করে ওয়ার্ড জেনারেট করে আপনাকে পাঠাই দিবে, নাকি পুরো আউটপুট হয়ে গেলে একবারে পাঠাবে, এটার জন্য। আচ্ছা, অল্টারনেট একটা রাখছি আমি, সেটা হলো যে আমরা গতদিন বলতেছিলাম না, ওলামা নামে একটা টুল আছে, যেটা হলো যে এলএলএম গুলাকে মানে লোকাল পিসিতে রান করতে হেল্প করে। তো ওলামার একটা আমি রাখছি এখানে, যে জাস্ট ফর এক্সাম্পল ওলামা রাখছি। এই ক্ষেত্রে দেখেন যে ইম্পোর্ট একটু ডিফারেন্ট, ল্যাংচিন ওলামা, এটা আমি মনে হয় পরে পিপি ইনস্টল করিনি, সেক্ষেত্রে এটা ইনস্টল করে নিতে হবে। ওইখান থেকে চ্যাট ওলামার ক্ষেত্রে এই যে লামা 3.2, এটা ফেসবুকের একটা মডেল। টেম্পারেচার আর কল ব্যাকটা আসলে আমি জাস্ট দেখানোর জন্য রাখছি, অনেক সময় দেখা যায় যে আপনার মডেল কোন একটা কাজ করতেছে, ওই কাজগুলোকেও অনেক ধাপে ভাগ করে।
যেমন কোনো একটা মডেলের চেইনের স্ট্রিম শুরু হলো কিনা বা স্ট্রিম শেষ হলো কিনা, তো ওইখানে আপনি কিছু কল ব্যাক পাঠিয়ে দিতে পারেন, যে আপনার মতো এই যে কল ব্যাক লিখে, কল ব্যাক হ্যান্ডেলার লিখে তার ভিতর ছোট ছোট ইভেন্ট গুলোর কল ব্যাক দিয়ে পাঠিয়ে দিলে, তখন ওই কল ব্যাক, ওই কাজটা যখন হবে তখন আপনার কল ব্যাক অনুযায়ী কিছু ইল্ড করবে, বা এটা আপনি করে দিতে পারেন, মানে একটু অ্যাডভান্সড আপনার যদি একটু এক্সট্রা কন্ট্রোল চান আর কি। আচ্ছা, তো এইখানে আমি যখন টুল লিখছিলাম, এই যে মাল্টিপ্লাই নামে একটা টুল আর ওয়েব সার্চ নামে একটা টুল, এই দুটো রাখছিলাম, ওই দুইটা টুলকে আবার আপনার এই যে বাইন্ড করে দিতে হয়। আমার যে এলএলএম টা করছি, এই এলএলএম এর সাথে টুলটা বাইন্ড করে দিতে হয়। বাইন্ড করে দিলে ও হইলো যে ওইটা যে ডকস্টিং পড়ে ফেললো, জানলো যে এই দুইটা টুল দে আর এট মাই ডিসপোজাল, মানে আমার দরকার হইলে, ইউজার উপর বেস করে দরকার হইলে আমি এই দুটো টুল এখন ইউজ করতে পারবো। তার মানে ওর কাছে এখন যদি কোনো সময় মাল্টিপ্লিকেশনের কিছু আসে, মাল্টিপ্লাই কে কল করবে, আর যদি ওয়েব সার্চে কিছু আসে তখন ওয়েব সার্চে কল করবে। বা এখানে একটা ছোট্ট একটা ডিস্টিংশন বলি, সেটা হলো যে এলএলএম কিন্তু কল করে না, এলএলএম অ্যাকচুয়ালি বলে যে অমুক টুলটা তুমি এখন ইউজ করো, এই কলটা কিন্তু মানে প্রোগ্রামারেরই করতে হয় নর্মালি। এই ডিস্টিংশনটা অনেকে মিস করে ফেলে। তো এরপরে হইলো যে আমি ওই যে সিস্টেম মেসেজ রাখতে, সিস্টেম মেসেজটা বলছিলাম না, অনেকটা কনটেক্সট, পুরো অ্যাপের জন্য একটা কনটেক্সট, সিস্টেমের জন্য কনটেক্সট, ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট হেল্পিং ইউজার উইথ দেয়ার কোয়ারিজ। তো এরপরে হইলো যে আমি লাইন গ্রাফের আসল জিনিসটা আসতেছে, আমরা যে ওই যে একটু আগে দেখাচ্ছিলাম না এরকম ইয়াগুলো বিল্ড করা। তো এইখানে হইলো যে এক একটা জিনিস কিন্তু এক একটা ইয়া, এই যে এই পার্টটা, এটা কিন্তু এটা পুরোটা কিন্তু একটা গ্রাফ হয়েছে। তো এই গ্রাফে এই পার্টটাকে আমরা বলি নোড, এই যে অ্যারো গুলা, এগুলোকে বলি আমরা এজ। আবার অনেক সময় হয় কন্ডিশনাল এজ। এই আর্কিটেক্ট থেকে কিন্তু তিন দিকে যাওয়ার উপায় আছে, এপিআই তে যাইতে পারে, র্যাগে যাইতে পারে, আউটপুটে যাইতে পারে। তো আর্কিটেক্ট হলো সেক্ষেত্রে হলো যে ওর ক্ষেত্রে কিন্তু কন্ডিশনাল এজ দিতে হয়, মানে ও আসলে বর্তমান কনটেক্সট, ইউজার ইনপুট এর উপর ডিপেন্ড করে নেক্সট কোন নোডে যাবে সেটা ঠিক করবে। তো এই এই তিনটা নোডের কোনটা কিন্তু মানে ফাইনাল না, মানে ও কিন্তু বর্তমান কনটেক্সট হিসেবে ডিপেন্ড করে কোনটায় যাবে। সো এইখান থেকে এসটাকে, আর্কিটেক্টের আউটগোয়িং এজ গুলোকে বলা হয় কন্ডিশনাল এজ। তো এই নোড এজ কন্ডিশনাল এজ। আর শুরুর দিকে এখানে একটা স্টার্টটাকে আমরা একটা স্টার্ট বলি, এটাকে আমরা বলি স্টার্ট, মানে ল্যাংগ্রাফ এটাই করে স্টার্ট। আর লাস্টে একটা এন্ড, মানে জাস্ট মার্ক করার জন্য। তো প্রথমে হইলো যে আমি একটা নর্মাল একটা গ্রাফ ইনিশিয়ালাইজ করলাম। তো ইনিশিয়ালাইজের ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের দেখাইতে চাইছিলাম, মানে ওই যে মানে ছোট ছোট আমি কিছু জিনিস দেখাচ্ছি যেগুলো হইলো যে আপনাদের মানে আরেকটু মানে এক্সট্রা কন্ট্রোল রাখতে গেলে কাজ লাগবে। যেমন এই যে বিভিন্ন নোড আছে, এই নোডের থেকে একটা থেকে আরেকটার সাথে যে মেসেজ গুলো পাস করব, এইগুলাকে আসলে স্টেট হিসেবে পাস করতে হয়। তো স্টেটটা কি হবে এটা আপনি বলে দিতে পারেন, যে স্টেটের স্ট্রাকচারটা কি হবে। তো এই স্ট্রাকচারটা অনেকটা এই যে এজেন্ট স্টেট আছে না, এইটা হইলো যে আমি বলতেছি এই যে একটা আমি একটা ক্লাস লিখছি, ক্লাস লিখে বলছি এই ক্লাসের একটাই ইয়া আছে, অ্যাট্রিবিউট আছে, সেটা হলো মেসেজ। ওর কাজ হইলো যে যত অ্যানি মেসেজ হইলো যে আপনার ইয়ার প্যারেন্ট ক্লাস, ওই যে এআই মেসেজ, সিস্টেম মেসেজ, টুল মেসেজ, এগুলোর প্যারেন্ট ক্লাস। সবকিছু লিস্ট তুমি রাখবা। আর নর্মালি এই অপারেটরের অ্যাড কাজ হইলো ম্যাপ রিডিউস টাইপের একটা রিডিউসার ফাংশন। ওর কাজ হইলো নতুন মেসেজ আসলে এই মেসেজের সাথে নতুন মেসেজ আসলে ও আগের মেসেজের সাথে অ্যাপেন্ড করে দেয়। যদি এইটা না রাখতাম তাহলে যেটা হইতো, এই নতুন মেসেজ এসে এটাকে রিপ্লেস করে দিত। তো এজেন্ট স্টেটে আপনি অনেক কিছু, যেহেতু দুইটা টুলের মাঝে আপনি কন্ট্যাক্ট কি করতে চাচ্ছেন, তো আপনি অনেক কিছুই রাখতে পারেন। যেমন আপনি ফর এক্সাম্পল এখানে বলতে পারেন যে আমি একটা ইউজার আইডি রাখবো, নট ইউজার আইডি, অন্য কিছু একটা ইউজার প্রিফারেন্স কিছু একটা রাখবো, এরকম কিছু একটা আমি রেখে দেবো, সেটা হবে স্ট্রিং। এরকম কিছু একটা আপনি একটা বলে দিতে পারতেন, বা এরকম ব্যাপার আছে। তো যাই হোক, আমি আমি এইটা রাখি, এইটাকে রাখার একটা কারণ। আচ্ছা, এজেন্ট স্টেট দিয়ে, তো এজেন্ট স্টেট আমি বলতেছি এটা টাইপ ডিক্টের একটা ইয়া ক্লাস, চাইল্ড ক্লাস, এবং সেটা হইলো যে ইয়া মানে মেসেজ নামে ওর একটা অ্যাট্রিবিউট আছে, দ্যাটস ইট। তো তারপরে হইলো যে আমি গ্রাফ যখন বিল্ড করতেছি, ওই গ্রাফের ভিতর আমি বলতেছি আমার নর্মাল গ্রাফ না, আমি একটা স্টেট গ্রাফ চাই, তার মানে আমার স্টেট গুলা পুরা গ্রাফে মেনটেন করতে হবে। সেখানে আমি এজেন্ট স্টেটটাকে পাস করতেছি। তো এই কাজটা আরো সহজে করার জন্য ল্যাংগ্রাফরা করছে কি, মেসেজ স্টেট নামে একটা ইয়া নিয়ে আসছে, ক্লাস নিয়ে আসছে। তো আমি ওই ক্লাসটা ইম্পোর্ট করছি। মেসেজ স্টেট সুবিধা হলো, মেসেজ স্টেট হলো এইখানে যেটা দেখতেছেন, এইটারে ওরা মেসেজ স্টেট নামে একটা মানে লাইব্রেরি ক্লাস করে দিছে এই আর কি। তো যদি আপনি এক্সট্রা কন্ট্রোল চান মেসেজ স্টেট না করে, যে আপনার এখানে আরো এক্সট্রা কিছু অ্যাট্রিবিউটস লাগবে, তখন হইলো যে আপনার এই এজ স্টেট এরকম করে যে কোনো নাম দিতে পারেন, সেটা করে তারপর সেইটাকে এখানে পাস করে দিন, সেভাবে করা যায়। তো যাক, প্রথম গ্রাফটা আমি ইনিশিয়ালাইজ করছি, তারপর হইলো যে আমি একটা নোট ক্রিয়েট করতেছি। এই অ্যাসিস্ট্যান্টটা বলতে পারেন যে এই ছোট একটা গ্রাফে এটার জন্য হলো আর্কিটেক্ট। ও কি করতেছে এখানে, এলএলএম টুলস আমি বলছি না, এলএলএম এর সাথে প্রথমে আমি টুল বাইন্ড করছি, এখানে বাইন্ড করার পর এখানে আসছি, তারপরে বলতেছে যে সিস্টেমে যে তুমি মেসেজ দেখবা,
সরি, ওই যে স্টেট থেকে এই যে মেসেজটা, এই মেসেজটা নিয়ে তুমি এর উপর হইলো যে ইনভোক করবা তুমি এলএলএম কে। ইনভোক করা হইলো যে আপনার এলএলএম এর কাছে পাঠানো, পাঠায় আউটপুটটা নিয়ে আসা। এই কাজটাও করবে। তো একটা নোড হয়ে গেল। তারপর আমি কিছু টুল অ্যাড করছিলাম। এরপর আসলে এই যে আসল নোড বিল্ডিংটা আসলো। আমি যে কিছু নোড এতক্ষণ বানাইছি, টুল বানাইছি, কিন্তু এগুলো কিন্তু কোথাও কানেক্ট করিনি। তো আমি বলছি যে বিল্ডার যে গ্রাফটা আছে, এই গ্রাফে তুমি প্রথমে অ্যাসিস্ট্যান্ট নামে এই যে একটা নাম দিচ্ছি, নাম দিয়ে আমি ওই অ্যাসিস্ট্যান্টকে এখানে দিয়ে দিচ্ছি যে তুমি অ্যাসিস্ট্যান্ট নামে অ্যাসিস্ট্যান্ট একটা নোড রাখো। তারপর বলতেছি টুল নোড, টুল নোডের ভিতর হলো সবগুলো টুলস দিয়ে দাও। এই টুলস গুলার ভিতর ছিল আপনার এই যে ইয়াটা মাল্টিপ্লাই আর ওয়েব সার্চ, এই দুইটাই ছিল। বলছি টুল নোডের মধ্যে এই টুলস গুলা দিয়ে দাও। তারপরে বলতেছি যে স্টার্টটা কই দেওয়া হবে। তখন আমি এজ স্টার্ট করতেছি। প্রথমে যে স্টার্ট হইলো যে আমি একদম শুরুতে এই জিনিসগুলো এই যে এই ইম্পোর্ট করা হয়েছিল এখানে। আমি বলতেছিলাম এই যে ল্যাংগ্রাফের গ্রাফ থেকে স্টার্ট এন্ড স্টেট গ্রাফ এগুলো ইম্পোর্ট করা হয়েছে। আর টুলের জন্য যে প্রিবিল্ড টুল নোডের আর টুল কন্ডিশন, এটা আমি প্রিবিল্ড করছি। এই দুটো হলো মানে লাইফ ইজিয়ার করার জন্য নতুন ওরা অ্যাড করছে। আগে আমরা এইভাবে করতাম না, সেটাও আমি দেখাবো যে মানে আরেকটু বেশি কন্ট্রোল চাইলে বা সেটা কিভাবে করতে হয়। তো ভাই এইখানে আসলাম। টু নোট থেকে প্রথমে স্টার্ট থেকে, মানে স্টার্টটা আসলে কিছুই না, স্টার্টটা হলো জাস্ট মার্ক করতেছে যে দিস ইজ দ্য স্টার্ট অফ দ্য গ্রাফ, এই সাইড থেকে স্টার্ট হবে। সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট নামে একটা নোড অ্যাড করে দিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট থেকে কই যাবে সেইটা হইলো যে কন্ডিশনাল এজ। ওই যে আমি ওই গ্রাফে দেখাচ্ছিলাম যে তিনটা ডিফারেন্ট নোডে যাইতে পারে। তো এই ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট থেকে দুই ধরনের হইতে পারে, যে অ্যাসিস্ট্যান্ট থেকে আমি একেবারে শেষে পাঠাই দেবো, ঠিক আছে, ইউজার যে প্রশ্ন করছে সেই প্রশ্নের জন্য আমি যে এলএলএম আছে চ্যাট জিপিটির, এইটাই এনাফ, আমার আর কারো হেল্প নেওয়া লাগবে না। আমি এন্ডে পাঠিয়ে দেবো, তার মানে আমি মেসেজ জেনারেট করে ইউজারের কাছে পাঠিয়ে দেবো। আর যদি হয় আমার ওই টুলস গুলার হেল্প লাগবে, তখন হইলো যে আমি টুলস গুলাকে কল করব। তা এইটার জন্য এই যে টুলস কন্ডিশন, এইটা আসলে একটা ফাংশন। আমি ওই যে উপরে দেখলাম না ইম্পোর্ট করছি, ওই ফাংশনটা ইউজ করলে ওই ঠিক করে যে এলএলএম কি ভাবতেছে যে আমার টুল কল জরুরি নাকি জরুরি না। যদি জরুরি হয় তাহলে আমি করে অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাসিস্ট্যান্ট থেকে আমি টুল কলে যাব। আর যদি জরুরি না হয় তাহলে আমি এন্ডে চলে যাব। আর লাস্টে যেটা সেটা হলো টুল কল দেওয়ার পর টুলস থেকে, এই যে টুলস নামে কিন্তু এই নোটটা আমি অ্যাড করছিলাম। টুলস থেকে টুল কল হইলো, সবকিছু হইলো, তারপরে আউটপুটটা তো আমি এবার অ্যাসিস্ট্যান্ট মানে আর্কিটেক্ট নোটের কাছে পাঠাবো। সেইটা হলো আমি এখানে দেখাচ্ছি। তো এই জিনিসটাকে এই যে এইখানে অনেকের কাছে একটু ধোঁয়াশা লাগতে পারে যে টুলস কন্ডিশন কিভাবে কাজ করে বা এই করে। আমি বললাম না, এটা তো লাইফ আসলে ইজি করার জন্য আছে। তো এইটা আমরা যে অল্টারনেট স্টেপটা আমি এখানে রাখছি, যে আমরা আগে কিভাবে করতাম বা বেশি চাইলে অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়। ফর নাও এইখানে যে কাজটা হচ্ছে পুরো কাজটাই আসলে এইটুক দিয়ে সম্ভব। টুলস কন্ডিশন যদি আমরা লিখতাম তাহলে এই কাজগুলো করতে হতো আমাদের। যে তখন হইলো যে আমার পারফর্ম অ্যাকশন নামে একটা রাখতে হতো, যেটা হইলো টুলটা এলএলএম বলছে যে আমার মাল্টিপ্লিকেশন ফাংশনে কল করতে হবে, ওই কলটা করবে এই পারফর্ম ফাংশনটা। আর ডিটারমাইন যে করতেছে যে এক্সিস্ট অ্যাকশন, এইটা হলো ডিটারমাইন করতেছে এলএলএম কি বলছে যে আমার টুল কল লাগবে সেইটা। এই যে ডিটারমাইনিং ইফ টুল কল ইজ নেসেসারি, এইভাবে লিখে রাখছি। এই যে আমি টুলস কন্ডিশন যেটা ওটা প্রিবিল্ড করে দিচ্ছে ওদের লাইব্রেরিতে আছে, এটা আসলে তখন আমাদের এইভাবে লিখতে হতো যে এলএলএম যে আউটপুট দিছে, আউটপুটের মধ্যে কিওয়ার্ড আর্গুমেন্ট তুমি পড়ো, পড়ার পর দেখো যে এখানে কেউ কি কোনো টুল করার কথা বলছে, টুল করার কথা বলে তুমি পারফর্ম অ্যাকশনে চলে যাবা। পারফর্ম অ্যাকশনের কাজ হইলো এলএলএম এর আউটপুট থেকে এই যে টুল কল আইডি ও বের করে, যে এলএলএম এর কাছে কয়টা টুল ছিল সেই টুলের মধ্যে ও কোন টুলটার কথা বলছে সেটা আইডি বের করে, তারপরে মানে নেমটা বের করে, নেম বের করে তারপরে ওই যে ওর আসলে কি আর্গুমেন্ট গুলো বের করতে হয়। যে ইউজার বলছে যে ইয়া 3 আর 4 গুণ করে আমাকে দেখাও, তার মানে তো ইউজার ওইখান থেকে তো আসলে আর্গুমেন্ট এক্সট্রাক্ট করতে হবে, যে নাম্বার আমি যে মাল্টিপ্লাইটা রাখছি, এই মাল্টিপ্লাইতে তো আমার এর কোনটা বি কোনটা এটা তো আমার বের করতে হবে, নয়তো আমি পাইথন একটা ফাংশন কল করতে পারবো না। তো ওইটাও বের করে তারপরে হইলো যে এইখানে নিয়ে তারপর ইনভোক করে। তো এই পুরা কাজটা সহজে এখন এইভাবে হয়ে যায়, বাট বেশি কন্ট্রোল চাইলে বা আগের মতো করে করতে চাইলে এইখানে আছে যে টুল মেসেজ নিচ্ছে, নেয়ার পর ডিটারমাইন করতেছে যে এলএলএম বসে এই টুলটাকে কল করতে হবে, টুলের আর্গুমেন্ট এইগুলো ছিল, ডিটারমাইন করে তারপর পারফর্ম অ্যাকশন ফাংশনের কাল হইলো ওইটাকে কল দেওয়া। তো এইখানে দেখেন, এইখানে কন্ডিশনাল এজটা কিন্তু একটু বেশি ইলাবোরেট করে লেখা। অ্যাসিস্ট্যান্ট যেটা অ্যাসিস্ট্যান্ট থেকে পরে এক্সিস্ট যে অ্যাকশন, সেই এই মেসেজটা দেখতেছে, দেখার পর দেখতেছে ওর ভিতর টুল কলের লেন্থ কত আছে, যেহেতু 0 বেশি আছে তার মানে এলএলএম বলছে একটা টুল কল করতে হবে, এই কাজটার জন্য আমি সাফিসিয়েন্ট। তো এর উপর ডিপেন্ড করে যদি ট্রু হয় তাহলে হলো অ্যাকশন নোডে চলে যাচ্ছে। অ্যাকশন নোডটা কি ছিল? পারফর্ম অ্যাকশন, যে কল করে দাও টুলটা।
আর যদি না হয় তাহলে এন্ড হতে পারে, কিন্তু এখানে আসলে এন্ড না, আমি একটা অন্য কোড থেকে আনছি, তো এটা হবে আসলে অ্যাসিস্ট্যান্টের কাছে ফেরত যাওয়ার ব্যাপার হবে। তো এইটাকে আমি আবার কমেন্ট আউট করে দিই, যেহেতু এইটা আমি ইউজ করতেছি না। তো এই যে গ্রাফটা বিল্ড হয়ে গেল, এই গ্রাফটাকে আবার ইয়া করা যায়, ভিজুয়ালাইজ করা যায়। ভিজুয়ালাইজ করার আগে আমি আর একটা জিনিস একটু বলি। আমরা যে এই যে পুরা যে কনভারসেশনটা করতেছি, এটা কিন্তু একটা মেমোরিতে সেভ করার দরকার আছে। তো এখানে হলো মেমোরি সেভার, সেটা হলো যে একটা খুব মানে বিল্ট ইন একটা লাইব্রেরি। ধরো এইখানে আপনারা চাইলে পিসি ভেক্টর মানে পোস্টগ্রেস এর ইয়া ইউজ করতে পারেন, তারপর এসকিউএলাইট ইউজ করতে পারেন। এসকিউএলাইটের এইগুলোর ক্ষেত্রে আবার সিঙ্ক আর অ্যাসিঙ্ক, মানে অ্যাসিঙ্ক হইলে আবার ডিফারেন্ট লাইব্রেরি ইউজ করতে হয়, সেগুলা দিয়ে এখানে পাস করে দিতে হয়। তো এতক্ষণ যে আমি পুরো গ্রাফটা বিল্ড করে আসছি, বিল্ডার নামে একটা গ্রাফ ইনিশিয়ালাইজ করছি, তাতে নোড অ্যাড করছি, এজ অ্যাড করছি, কন্ডিশনাল এজ অ্যাড করছি, করার পর সেটাকে আমার আসলে এখন কম্পাইল করতে হবে। কম্পাইলের সময় আপনি দুই ভাবে করতে পারেন, এই যে নিচে যে অল্টারনেট লেখা আছে, চেক পয়েন্টার মেমোরি দিবেন না, আর এক হইলো মেমোরি দিয়ে। মেমোরি না দিলে যেটা হবে, প্রথমে আপনি এলএলএম এর পুরো গ্রাফটাকে একটা মেসেজ পাঠাবেন, ও অ্যান্সার দিবে। সেকেন্ড যে মেসেজ পাঠাবেন, ওই সেকেন্ড মেসেজের সময় আগে যে আপনি প্রশ্ন করছিলেন ওইটার মনেই থাকবে না, কারণ ওর তো কোনো মেমোরি নাই। তো এই কারণে হইলো যে চেক পয়েন্টার ইউজ করা হয়। মেমোরিটা, মেমোরিটার জন্য যে মেমোরি সেভার খুব মানে এটা ইন মেমোরি একটা ইয়া মনে হয়, ইয়া ইউজ করতেছে কোন একটা ইন মেমোরি, আমি শিওর না, আমি র্যাম এটা চেক ইউজ করে করিনি। এক্ষেত্রে। এটা র্যাম ইউজ করে। ভাই এটা র্যাম ইউজ করে এখানে। আচ্ছা, হ্যাঁ। না, ওই র্যামে ইউজ করার জন্য কি আলাদা কোনো ইয়া রাখতেছে কিনা আমি শিওর না, মানে ও কি মানে রেডি স্টেজ টাইপের কিছু ইউজ করতেছে কিনা ওইটা আমি দেখিনি। মানে আমি রিসেন্ট ইউজ করছি। আমি নর্মালি ওই যে ইয়ার জন্য অ্যাসিঙ্ক এর একটা এসকিউএলাইট সেভার আছে, ওইটা ইউজ করি। আর হইলো যে পোস্টগ্রেস তো আছেই। তো আমি হইলাম কম্পাইল করলাম ভাই ইয়া দিয়া, মেমোরি সহ কম্পাইল করলাম যাতে আমার আগের মেসেজ গুলো মনে রাখে। তারপর পুরো যে আমি গ্রাফ বিল্ড করছি এই পর্যন্ত, সেই গ্রাফটাকে ভিউ করার জন্য এই যে আপনার একটা ফাংশন আছে, এটাকে কল দিলে দেখা যায় যে আমি, তো ইউজার মেসেজ দিলে প্রথমে স্টার্টে আসবে, অ্যাসিস্ট্যান্ট আসবে, অ্যাসিস্ট্যান্টের সাথে এলএলএম কানেক্টেড, ওই যে ওপেন এআই এখানে দিছি। এরপরে অ্যাসিস্ট্যান্ট ইউজার মেসেজ পড়ে সে ডিটারমাইন করবে, এই যে ডট ডট লাইন মানে হলো কন্ডিশনাল এজ। স্টার্ট থেকে অ্যাসিস্ট্যান্টের ইয়াটা দেখেন একদম ইয়া লাইন। সো এখানে এইখানে যাবে, কিন্তু এইখান থেকে কোথায় যাবে এই ডটের উপর ডিপেন্ড করবে। এই মানে এখানে কনটেক্সট কি আছে, ও এখন কি ভাবতেছে, সবকিছুর উপর ডিপেন্ড করে তারপরে টুলসে যাবে নাকি এন্ডে যাবে। এই যে এইখানে যেটা বিল্ড করছি, এখানে যেটা বিল্ড করছি সেটাই আমরা এখানে আসলে ভিজুয়ালাইজ করতেছি। যদি আমরা এইরকম কিছু করতাম তাহলে আরো বেশি নোড হইতো, আরো ইয়া হইতো, কন্ডিশনাল এজ আর্কিটেক্ট থেকে তিন রকম হইতো। এখান থেকে এইটাতে এলএলএম থাকতো, এটাতে এলএলএম থাকতো, এটাতে এলএলএম থাকতো, তারপর এইটা থেকে এইটা এস থাকতো, এরকম মানে আরেকটু ই করলে হয়তো নেক্সট কোনো একদিন আহ হয়তো আমি এরকম একটা কমপ্লেক্স একটা ইয়া বিল্ড করে দেখাবো। তো এইটা হইলো প্রথম কলাম। সেকেন্ড হইলো একটা থ্রেড নামে একটা কনফিগারেশন আমি রাখতেছি। থ্রেডের কাজ হইলো যে আমরা ওই যে চ্যাট জিপিটি ডিফারেন্ট নিউ মেসেজ করি না, নিউ মেসেজ করে প্রত্যেকটা আলাদা আলাদা ই করি কোন একটা ইয়াতে, মানে মেসেজে আমি ওর সাথে শুধু আমি একটা একটা প্রোগ্রামে একটা প্রবলেম নিয়ে কথা বললাম, কোন একটা হয়তো আমি চ্যাট জিপিটি টুল নিয়ে কথা বললাম, প্রত্যেকটাকেও আলাদা থ্রেড আইডি দিলে, মানে এই আমাদের এক্ষেত্রে আলাদা থ্রেড আইডি দিলেও আলাদা আলাদা হিসেবে কনসিডার করে। এক থ্রেডের সাথে কখনো আলাদা থ্রেডের কনটেক্সটও মিশায় না। তো এইটা থ্রেড আইডি ছাড়াও করা যায়, কিন্তু তাহলে সব একসাথে মিশে যাবে। তো থ্রেড দিয়ে আমি ইয়া কনফিগ, এই মানে একটা কনফিগ রেডি করলাম। তারপরে হইলো যে আমি এই যে ইউজার যে মেসেজটা আছে, এই মেসেজটা একটা হিউম্যান মেসেজ নিচ্ছি, নিয়ে হইলো যে এখানে ই করতেছি, মানে ফার্স্ট এই যে আমি এখন আসলে গ্রাফটাকে কল দিব। তো গ্রাফে কল দেওয়ার সময় আমি যেটা করতে যাচ্ছি সেটা হলো যে আপনার হিউম্যান মেসেজটা নিলাম, দিয়ে ওই যে ইনভোক করতেছি, ইনভোক করতেছি মেসেজটা দিয়ে, মেসেজটা তারপর হইলো যে পুরা যেটা আসতেছে সেটা আমি প্রথমে আসলে এটা স্ট্রিম রাখছিলাম, কিন্তু কোলাবে তো আসলে স্ট্রিমের একটা ঝামেলা আছে মনে হয়, আমি কোলাব স্ট্রিম করি নাই। পরে হইলো যে আমি এটাকে কনভার্ট করে মানে ওই যে, আচ্ছা এই ছোট্ট একটা জিনিস বলে যে এই যে আমি এই যে যখন ইনিশিয়ালাইজ করছিলাম তখন এই যে স্ট্রিম ফলস আছে না, এর মানে চ্যাট জিপিটি একবারই পাঠাবে, এখানে ট্রু করে দিলেও স্ট্রিম করে পাঠাতে পারে। যখন আপনারা হয়তো অ্যাপ বিল্ড করবেন তখন হয়তো ওইখানে স্ট্রিম দিয়ে দেবেন। তো সরি, enable streaming. ওকে, আমার মনে হয় স্ট্রিমের ইয়াটা, এই যে আমি বলতেছিলাম না আমার সেভে একটা প্রবলেম হচ্ছিল। ভাই, এক সেকেন্ড আমি একটু জাস্ট আমার ইয়াটা থেকে কোড ট্রাই করে দিই। ওকে, সো এবার ইনভোক করি। এই যে এবার চলে আসলো, এই যে আমার স্ট্রিমের এখান থেকে এটা সরানো হয়েছিল। তো ভাই এইখানে হলো যে
মানে এই পিটু প্রিন্ট যেটা করতেছে যে পুরো মেসেজটাকে আবার সুন্দর মানে ইয়া করে দেখাচ্ছে যে হিউম্যান মেসেজ কি ছিল, মাল্টিপল এত উইথ এত এআই মেসেজ। ও ভাবতেছে যে এখন কি লাগবে, ও বলছে যে আমার তো আসলে এখন ইয়ারে কল করা লাগবে, একটা টুলে কল করা লাগবে, যে মাল্টিপল যে টুলটা আছে ওইটার আমার কল করতে হবে। তারপর ওই কিন্তু ডিটারমাইন করে দিছে যে আমার এইখানে ইউজার তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলছিল এই মাল্টিপল ফাংশনটা, মাল্টিপ্লাই ফাংশনটা হলো এই দুইটা জিনিস হইলো যে আর্গুমেন্ট হিসেবে নেই, তাহলে এ হবে এইটা, বি হবে এইটা। ও বলতেছে ঠিক আছে মাল্টিপ্লাই করো, তারপর টুলকে কল করছে, টুল হইলো মাল্টিপ্লাই ফাংশনটা কল করে আউটপুটটা রিটার্ন করছে। আউটপুট রিটার্ন করার পর কিন্তু আবার ওই এলএলএম এর কাছে ফেরত গেছে, আমি এই যে গ্রাফে দেখাচ্ছিলাম না এখানে এলএলএম কাছে ফেরত গেছে, এইখান থেকে এন্ডে পাঠাই দেওয়া যেত, তাহলে যেটা হয়তো সরাসরি ইউজার দেখতো যে এই নাম্বারটা দেখতো, আর কিছুই দেখতো না। কিন্তু আমরা চাইতেছি যে হয়তো এইটাকে আর সুন্দর করে অ্যাসিস্ট্যান্ট এই নোটটাই আউটপুটটা নিজে নিবে, নিয়ে সুন্দর করে গুছায় ইউজারকে পাঠাবে। তো ওইটাও ফেরত নিছে, ফেরত নিয়ে হইলো যে এইটা দেখেন আবার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের রেজাল্ট অফ মাল্টিপ্লাইং এত উইথ এত উইথ 31,350, এই জিনিসটা বলতেছে। তো এরপরে হইলো যে পরের মেসেজ দেখা গেলো আমি বললাম যে হোয়াটস দ্য এরিয়া অফ বাংলাদেশ। তো এটা ওকে আগেটা রয়ে গেছে নাকি নাকি না কি জানি, না এটা ঠিক আছে। তো এইখানে হলো পুরো মেসেজটা আগের কন্টেক্সটটা রয়ে যাচ্ছে, আসলে আমরা ওই হিস্ট্রিটা রেখে দিচ্ছি। তো আমি এই পরের কন্টেক্সট থেকে শুরু করি। এই যে ইউজার জিজ্ঞেস করছে হোয়াটস দ্য এরিয়া অফ বাংলাদেশ, তখন হলো এলএম বুঝছে যে আমার তাইলে তো এখনো বাংলাদেশের এরিয়া কি, এটা আমি সার্চ করে নিয়ে আসি। তো সার্চ করতে যেয়ে যে আমি এখানে টপ টু মনে হয় দিছিলাম, দুইটা রেজাল্ট আনো। টপ টু রেজাল্ট দিয়ে এই দুইটা নিয়ে আসছে, একটা হলো এই যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা সোর্স থেকে আছে বাংলাদেশের এরিয়া কত, তারপর হইলো যে আরো একটা ইয়ে আছে। এই রেজাল্ট গুলো কিন্তু আবার সবসময় খুব গুছানো বা হ্যান ত্যান হয় না, মানে যেহেতু আপনি বুঝেন তো জেসন সার্চ বা ওইরকম কিছু একটা আসে, আসার পর সেটা সেটা আবার এলএলএম নিয়ে আবার সেটা হলো মানে নিজের মতো করে যে সাজেছে এরিয়া বাংলাদেশ এত 1,47,570। তো এই জিনিসটা সার্চের উপর ডিপেন্ড করে আমি ডিফারেন্ট রেজাল্ট পাই মাঝে মাঝে, যেহেতু এটা ওয়েবের উপর ডিপেন্ডেন্ট। তো এরপরে আমি বলতেছি মাল্টিপ্লাই 8/2, এইরকম পরে একটা ইয়া রাখছি এটা জাস্ট দেখানোর জন্য যে মাল্টিপ্লাই ইট বলতেছি যে আমি যে চ্যাট হিস্টরি যদি না রাখতাম তাহলে কিন্তু কোনোদিন ডিটারমাইন করতে পারতো না যে কারে টু দিয়ে গুণ করবো। আমরা যেহেতু ওই যে শুরুতে মেমোরিটা রাখছি, মেমোরিটা রাখার জন্য ও বুঝতেছে আচ্ছা ঠিক আছে তাইলে ও ইউজার লাস্ট কি বলছিল সেইটাকে আমার 2 দিয়ে গুণ করতে হবে। তো তাইলে আমার এই যে ও বলতেছে যে এই যে হিউম্যান মেসেজ ছিল এটা মাল্টিপ্লাই 8/2, টুল কল কি হবে বলতেছে মাল্টিপ্লাই, কিন্তু আর্গুমেন্ট কি হবে, তাহলে বুঝতেছে আগের মেসেজে আমি ওরা যেটা বলতেছিলাম একটা হইলো এ আর একটা হইলো বি, এই দুইটা ইয়া। এরপরে এখানে কিন্তু দুইটা কল হচ্ছে, খেয়াল করছেন আপনারা, এই যে দুইটা কল হচ্ছে, প্রথমে প্রথম মাল্টিপল মাল্টিপ্লাইরে কল করছে, কল করে কিন্তু আবার অ্যাসিস্ট্যান্টের কাছে ফেরত গেছে। ফেরত যাওয়ার পর ও কিন্তু আবার বলছে তাহলে আমার নেক্সট স্টেপ হইলো এইটারে বলে রিয়াক্ট এজেন্ট, ও হইলো যে স্টেপ গুলো প্রথমে ভাবে তারপর এক এক করে এক্সিকিউট করে। এরপর নেক্সট স্টেপ হইলো আমার মাল্টিপ্লায়ারে কল করতে হবে। তো নেক্সট স্টেপে টুল কলের পর আপনি মাল্টিপ্লায়ারে কল করছে, তো মাল্টিপ্লাই কল করে এইখানে কিন্তু আইসা এই যে রেজাল্টটা দিয়ে দিল যে ইয়া যেটা সেইটা এইটা। তো এইখানে হইলো যে মোটামুটি এইটাই হইলো যে আমাদের একটা খুব সিম্পল একটা ইয়া যে আমরা একটা তৈরি করছি যেটা, এমনকি আমি এখানে দেখা গেল যে অন্য একটা মেসেজ দিলাম, মেসেজ দিয়ে ওরে বললাম যেটার জন্য হয়তো কোনো টুল কলের দরকার নেই, এমন কিছু একটা ওরে করতে বললাম, কত বললে সে সেটাও করতে পারে। আচ্ছা এইখানে আরেকটা কাজ করতে পারে, আমি এই যে কনফিগ যেটা কনফিগটা যদি আমি তুইলা দিই, কনফিগ তুলে না আমি ইয়া করি তোলা তো যাবে না, আমি যেটা করি কনফিগে আমি থ্রেড আইডিটা চেঞ্জ করে দিই, রিসিভার একটা কিছু দিয়ে দিলাম উপর সেলে, তারপর এখানে আসলাম, আসার পর হইলো যে এবার মাল্টিপ্লাই 8/2 এটারে কল দিই আমি, মানে এই সেলটা এক্সিকিউট করি। এই যে এই ক্ষেত্রে দেখেন ও কিন্তু এখন আর আগের যে আমার মেসেজ গুলো ছিল ওই কন্টেক্সট সব ভুলে গেছে, কারণ আমি বলছি ডিফারেন্ট থ্রেড, ও কিন্তু এখন জানে না। এআই আমাকে জিজ্ঞেস করছে কুড ইউ প্লিজ প্রোভাইড দ্য নাম্বার ইউড লাইক টু মাল্টিপ্লাই বাই 2, যেহেতু আমি ওই যে থ্রেডটা পাল্টাই দিছি সেহেতু ও দেখতেছে নতুন একটা ইয়ে, আগের কন্টেক্সট কোনো কিছু আর নাই, মানে আমি কিন্তু এই যে সেপারেট করে নিচ্ছি জিনিসগুলো। আবার যদি ওইখানে যে আমি ফেরত যাই যে আগের ইয়াতে ফেরত যাব, কনফিগ এখানে নিয়ে আসলাম, তারপর হইলো যে এখানে এসে এবার বললাম মাল্টিপ্লাই 8/2, এখানে আবার যেটা ইয়া হবে যে মনে হয় এইটারই মনে হয় 2 দিয়ে গুণ করে কিনা। তো হ্যাঁ, এই যে লাস্ট যে নাম্বারটা 1,47,570 ওটা 2 দিয়ে গুণ ফেলছে, আবার সেটাকে দেখেন আবার কিন্তু সেই জায়গায় রিজুম করতে পারছে, আমি যেহেতু আগে থ্রেড আইডিতে। তো এই কারণে থ্রেড আইডিতে অনেক সময় মানে অনেকে যেটা করে ইউজার যে আইডিটা থাকে ওইটা তো অনেকের ইন্টিজার হয়, অনেকের আবার ইউআইডি হয়, তো ইউজার ওইটারেই অনেকে দেখা যায় ওইটারে বা ওইটার একটা মানে ওয়ান ওয়ে হ্যাশ ওরা থ্রেড আইডি হিসেবে ইউজ করে, তাহলে কিন্তু আপনার ইউজারও রাখতে পারতেছেন। আবার অনেক সময় দেখা যায় ইউজারের আইডির সাথে
ইউজারের একটা সেশন বা কোনো কিছু বা কোনো একটা মেসেজ নতুন একটা ওইটাকে অ্যাড করে আপনি করলে আলাদা আলাদা থ্রেড মেইনটেইন করে ইউজার ক্যান্সেল দিতে পারতেছেন, এই এই জিনিসগুলা মনে রাখতেছে। তো এইটা হইলো মোটামুটি আজকে আমি যেটুকু দেখাইতে চাইছিলাম সেইটা, যে আমরা খুব সিম্পল একটা ল্যাংগ্রাফ বিল্ড করলাম, ল্যাংগ্রাফ দিয়ে কিভাবে মানে অর্কেস্ট্রেশন হয়, এটা হলো সবচেয়ে সিম্পল মনে হয় রিয়েক্ট এজেন্টের জন্য সেটা। তো এইখানে হইলো যে আমি আরো দুই একটা জিনিস একটু জাস্ট করতে চাইছিলাম, যেহেতু গতদিন ওই যে পাইডেন্টিক নিয়ে কিছু আলোচনা হয়েছিল সেইটা, প্লাস ভাইয়া বলছিলেন যে একটু মানে ল্যাং চেইন আর ল্যাংগ্রাফ একসাথে ইউজ করা যায় কিনা এইরকম। তো ভাই এইখানে হইলো যে আমি তার ছোটখাটো রাখছি, যে ট্যুর প্ল্যান আর একটা বড় একটা প্রম্পট আমি ইম্পোর্ট করছি। তো এই যে এইটা দেখতেছেন না, এই যে একটা বার, এইটার নামটা আমি ভুলে গেলাম, এইটাকে যেন কি বলে, মানে এইটাই হইলো যে আসলে ল্যাং চেইনের সিনট্যাক্স। পাইপ অপারেটর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইপ অপারেটর, সরি। তো এই যে এইখানে কিন্তু আমি ওই যে পুরা আমার যে ছিল ফাইনাল গ্রাফটা, ওইটা কিন্তু আমি এই যে ল্যাং চেইনে দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আমি বলতেছি প্রথমে হইলো যে এই চেইনটাতে যেটা হবে, প্রথমে আমি একটা বড় প্রম্পট দিচ্ছি। সরি ভাই। এটাতে সেইনিং করা হয়। হ্যাঁ হ্যাঁ, চেইনিং করা হয়। তো করা হয়, বড় একটা প্রম্পট দিচ্ছি, প্রম্পটের প্রথমে প্রম্পটের কাজ করবা, তারপরে হইলো যে তুমি চলে যাবো এই গ্রাফে। তো তো সেক্ষেত্রে যেটা হয় যে এই আমার যে গ্রাফটা বিল্ড করছি তার সাথে আরেকটা এক্সট্রা একটা অ্যাড হয়ে যায়। তো প্লাস আরেকটা জিনিস আমি এই যে ফাংশনের এটার কথা বলতেছিলাম, যে আমি চাই যে আমার আউটপুট দেখা গেলো আমি বড় একটা ট্রুথ প্ল্যানার অ্যাপ বানাইছি, সেই অ্যাপের হইলো যে একটা আউটপুট আসতে হবে খুবই স্ট্রাকচার ফরম্যাটে, যাতে আমি ওই স্ট্রাকচার ওই জেসন নিয়ে আমি ফ্রন্ট এন্ডে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা করি যে ট্রুথ প্ল্যান নামে এই টাইপের একটা পাইডেন্টিটি ক্লাস ক্রিয়েট করে দিয়ে দিই। তো এটা দুইটা এক্সাম্পলও রাখছি। এই উইথ স্ট্রাকচার আউটপুট, এইটা হইলো যে আগে সাথে এই লামা মডেলের সাথে কাজ করতো না, এখন মনে হয় করতেছে, ওরা মনে হয় সাপোর্ট করতেছে। তো লামার ক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে যেটা করতে করতে হইতো, এরকম একটা বড় একটা প্রম্পট দিয়ে তারপরে হইলো যে আমি এই প্রম্পটের ভিতর বলে দিলাম যে তোমার ইউ মাস্ট অ্যাডহেয়ার টু দিস এক্সাক্ট জেসন ফরম্যাট। তারপর বলে দিতাম তোমার এইরকম আউটপুটে স্টার্ট লোকেশন এন্ড লোকেশন এইভাবে সুন্দর করে নিয়ে এরকম জেসন বানায় পাঠাইতে হবে এইটা। আর যখন দেখলাম যে আমরা সাথে কাজ করতেছি, ওই চ্যাট ওপেন এর সাথে কাজ করতেছি, তখন আমরা জাস্ট ওই উইথ স্ট্রাকচার আউটপুট দিয়ে পাইডেন্টিক একটা ক্লাস পাঠাতাম। তো পাইডেন্টিক ক্লাসটা আমি নিচে রাখছি, এই যে ধরনের একটা পাইডেন্টিক ক্লাস। গতদিন তো ইয়া আহ, রুবেন ভাই দেখালেন, এই যে পাইডেন্টিক একটা দেখালেন। তো পাইডেন্টিক ক্ষেত্রে ওইটাই ভাই, যে প্রথমে কয়েকটা ছোট ছোট আলাদা আলাদা ট্রান্সপোর্ট ডিটেলস আমি করছি, তার মধ্যে আলাদা আলাদা মোড রাখছি, রাখার পর হইলো যে ডে প্ল্যান নামে একটা ক্লাস রাখছি, এবং ডে প্ল্যান গুলা নিয়ে আবার মানে ট্যুর প্ল্যান নামে এরকম একটা করছি। এই যে ডেজ গুলো হবে লিস্ট অফ ডে প্ল্যান, ডে প্ল্যানটার স্ট্রাকচার এরকম হইতে হবে, মিল আছে, মিলের আবার স্ট্রাকচার হইতে হবে এরকম। এই যে এইটা করলে যেটা হয় তখন হলো এলএলএম যে ফাইনাল আউটপুটটা, এটা এই যদি আপনি স্ট্রাকচার আউটপুট দিয়ে লাস্টে এইভাবে এই ফাংশনটা কল করে দেন, ফাইনাল আউটপুটটা সবসময় ওইভাবে আসে, এই ফরম্যাটে আসে, যাতে আপনার দেখা যায় হয়, মানে ওই যে যেটা বললাম ফ্রন্ট এন্ডে। এমনকি আপনি চাইলে মাঝখানের দিকে ওই এরকম রাখতে পারেন, যাতে আপনার ওই এলএলএম টা দেখা গেল বাইরের কোথাও কন্ট্যাক্ট করতেছে অন্য একটা তো এইখানে কিছু অ্যাডভান্সড জিনিস আছে, আমি মনে হয় জাস্ট একটু মেনশন করে যাই। যেমন এই যে একটা গ্রাফ বানাইলাম না, এরকম কিন্তু মাল্টিপল ডিফারেন্ট গ্রাফ থাকতে পারে আমার, একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফে যাবে এরকম হইতে পারে, এখন এইটাও সাপোর্টেড লাইন গ্রাফে। তারপর এই গ্রাফটাকে আমি একটা ডিপ্লয় করে দিলাম, কোথাও ডিপ্লয় করে দিলে একটা আইপি চলে আসলো, তখন এটা রিমোট গ্রাফ নামে একটা ক্লাস আছে, সেটা দিয়ে আমি আইপি দিয়ে বলে দিলাম এখানে একটা গ্রাফ আছে, আর একটা গ্রাফ এসে ওই গ্রাফটা ওই রিমোট গ্রাফটাকে একটা নোড হিসেবে ট্রিট করতে পারে, এইটাও করতে পারে। তারপরে এমনও হইতে পারে দেখা গেল যে আপনি এইটা আপনার ট্যুর প্ল্যানের অ্যাপ না, এটা মনে করেন যে আপনার দেখা গেল একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ। প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপে আপনি চাইতেছেন যে অনেকে এরকম এই যে টুল গুলা তো সব আমাদের বানাইতে হবে তা তো না, অনেকে তো এরকম টুল বানায় বসে নিয়ে আছে। দেখা গেল আপনি এরকম জিরা দেখা গেল এরকম একটা টুল বানাইছে, ওই টুলটা আপনি ইউজ করবেন এখানে নোড হিসেবে। তো সেই ক্ষেত্রে হলো জিরার ওই ইয়াটা নিয়ে এই জিনিসটাকে বলে মডেল কনটেক্সট প্রোটোকল বা এমসিপি। তো দেখা যায় এমসিপি সার্ভার আছে, ওই অনেকগুলো সার্ভার আছে, বা আপনি নিজে সার্ভার ক্রিয়েট করতে পারেন, ওইখানে এই বিভিন্ন টুল হোস্ট করা থাকে। তো এইরকম কোন একটা টুলে আপনি ওই জিরার সাথে কানেক্ট করে দিলেন, তখন যদি আপনার প্রজেক্ট ম্যানেজার দেখা গেল প্রজেক্ট ম্যানেজার বললো যে এই ইস্যুটা অমুকটা অ্যাসাইন করে দাও, তখন হইলো যে ওই জিরার ওইখানে যে ওই এমসিপি তে কল দিয়ে ওইখান থেকে অ্যাসাইন করে দিল। মানে তারপর অন্য একটা থাকলো, সেটা হইলো যে ম্যানেজার বললো আমাকে আহ মানে সামনের সপ্তাহের পুরো একটা এরকম একটা চার্ট তৈরি করে পাঠাও, সেটাও হইতে পারে। এইরকম অনেক কিছুই কিন্তু মানে যত দিন যাচ্ছে যত মানে নতুন নতুন জিনিসগুলো অ্যাড হচ্ছে। আমি মানে কয়দিন আগেও বলতাম সবাইকে যে ব্যাকএন্ডের অনেক কিছুই এলএলএম এ এখনো স্ট্রাকচার্ড হইতে আসা বাকি, কিন্তু
মানে আমার যেমন হচ্ছে সবাই উঠে পড়ে লেগে কাজ করতেছে, মানে একটার পর একটা আসতেছেই বিভিন্ন যেমন আগে অথেন্টিকেশনের জন্য যেটা করতে হইতো, যে আমি যেটা করতাম 1 বছর আগেও, সেটা হলো যে স্প্রিং এর একটা পিছে মানে আমার একটা মাইক্রো সার্ভিসের পিছে তারপরে এটারে হোস্ট করে রাখতাম বা করতাম, এরকম কিছু কাজ করতাম। তারপরে ওই যে আপনার ভিতর দিয়ে দিয়ে র্যাবিটিভ দিয়ে কানেকশন রাখতাম বা এরকম কিছু, মানে অনেক গ্লু টুল দিয়ে জোড়া। এখন দেখা গেছে ওকটা সাপোর্ট করতেছে সরাসরি এর সাথে কানেক্ট করা। তারপরে হইলো যে আরো অনেকে দেখলাম যে ওদের নিজস্ব নিয়ে আসছে, অথেন্টিকেশন অথরাইজেশন মেকানিজম নিয়ে আসছে, লাইন চেইনের জন্য আসছে, ক্রু এর জন্য আনছে, সবার জন্য নিয়ে আসছে। তো এই কাজগুলো প্রচুর পরিমাণে হচ্ছে, এবং কিন্তু এখানে এখনো অনেক আছে, আরো অনেক অনেক নতুন কিছু করার, এখনো পুরা জিনিসটাকে ইউটিলাইজ করতে পারতেছে না। এলএলএম যদি মানে আপনার বাজওয়ার্ড বা মানে কি বলে হিসেবেও চলে যায়, যে এলএলএম মানে মানুষ যেভাবে বলতেছে এসিআই বা হবে, মানে সুপার ইন্টেলিজেন্স হবে, ওইসব যদি নাও হয়, জাস্ট যে মানে আমাদের কথাগুলাকে পাইথন ফাংশন কোনটা কল করতে হবে এইটা, বা কি কাজ করতে হবে এইটা যে করতে পারতেছে, এই যে মেশিনের সাথে যে একটা নতুন ইন্টারফেসিং আছে, এইটাই আমার কাছে আসলে অনেক অ্যাডভান্স একটা জিনিস মনে হয়। তো ভাই এইটাই মোটামুটি আজকে আমার এইটুকুই দেখানোর ছিল, প্ল্যান ছিল। আর নেক্সট কোন একদিন হয়তো আমি এইরকম একটা আর কমপ্লেক্স করে দেখাবো, বা সেখানে হয়তো ওই এমসিপি বা যেগুলো আলোচনা আনবো, বা স্ট্রাকচার আউটপুট কিভাবে ওইটা হয়তো আরেকটু দেখালাম, বা এরকম কিছু হইতে পারে। বাট ওই প্রথমে আপনারা সবাই যেহেতু এটা ল্যাংচিং বা ল্যাংগ্রাফ নিয়ে জানতে চাইতেছিলেন, আমি যেটুকু পারি ভুলভাল হয়ে এটুকুই আর কি ভাই। না, থ্যাংক ইউ থ্যাংক আসাদ। ইউ সো মাচ। খুবই খুব ভালো, সুন্দর। খুবই ভালো ছিল। আম, অনেক ছিল মনে হয়। একটা জিনিস আমি পয়েন্ট আমি ট্র্যাক করছিলাম যে আম, তোমার যখন সেকেন্ড কল হয় হ্যাঁ তখন কি ওইটা স্ট্যাকে স্টোর করে? কারণ আমি অর্ডারিং দেখলাম যে অর্ডারিংটা একটু ডিফারেন্ট। তোমার ধরুন ইউজার সেকেন্ড কল, প্রথমে একটা মেসেজ দিল। হ্যাঁ ওই যে তুমি যখন বললা যে মাল্টিপ্লাই ইট বাই 2, হ্যাঁ তখন যে কল স্ট্যাকটা হয় সেটা তো মনে হয় স্ট্যাকে সেভ হয়। এই কল স্ট্যাকটা তো মনে হয় স্ট্যাকই হয়, কারণ আমি এখানে দেখলাম যে অর্ডারিংটা একটু ডিফারেন্ট। হ্যাঁ ভাই, এইখানে যেটা দেখতেছেন এটা কিন্তু আসলে স্ট্যাক না, এটা এটা কিন্তু এই যে এখানে এই যে বড় দেখতেছেন, এটা হুম কিন্তু হুম ওই যে হুম আমি এটা কথা স্টেট বলতেছি। রাখছিলাম, আসলে এটা আসলে স্টেট। ও আসলে সবকিছু সেভ করে রাখছে স্টেটের মধ্যে। ও কিন্তু আসলে এই আচ্ছা। যে সেকেন্ড কলটা এসে কিন্তু শুধু এইটুক কাজই করতেছে, যে পরে যে নেক্সট যে হিউম্যান মেসেজটা আসতেছে, হুম, ও তুমি কিন্তু কাজ এখানে দেখো করতেছে ওইটুকুই। এই যে টুল কলসটা দেখো, টুল কলসটায় হ্যাঁ এই যে মাল্টিপ্লাই আর কল আইডি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই যে মাল্টিপ্লাইড বাই 2 এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার নিচে হ্যাঁ টুল কলস, হ্যাঁ সেই টুল কলসটা কলসের তো আসলে স্ট্যাক হিসাবে রাখে কলসের যেটা কারণ তোমার প্রথমে হচ্ছে কল আইডিটা আসবে, সেটার আউটপুট নিবে, হ্যাঁ। তারপরে তোমার মাল্টিপ্লাই করবে, তাই না? ও আচ্ছা আচ্ছা ভাই, এইখানে আমি মনে হয় একটা জিনিস, ছোট একটা জিনিস স্কিপ করে গেছি। এইখানে আমি যেটা দেখাইছি এইটা কিন্তু ছিল আসলে এক একটা কাজ এক একবারে বলতেছি আমি। যেমন এই প্রথমে হিউম্যান মেসেজ হয়েছে, তারপরে যে এআই টুল মেসেজ হয়ে ফাইনাল আউটপুট এটা আসছে, এটা ছিল হুম একটা প্রথমে ফার্স্ট ইয়ার। হুম এটা কিন্তু আসলে এই যে মাল্টিপ্লাই ইট বাই 2 এই কাজটা করতেছি, এইটার না, এটা ছিল প্রথম কিন্তু এখানে রয়ে গেছে। আমি যেহেতু ওই যে রিডিউসার এইভাবে করছি যে অ্যাপেন্ড করে যাবো। সেকেন্ড যেটা বলছি হোয়াটস দ্য এরিয়া অফ বাংলাদেশ, সেকেন্ডটা ছিল এইখান থেকে শুরু করে এই যে বাংলাদেশের এরিয়াও রিটার্ন করতেছে, এই পর্যন্ত ছিল আরেকটা, পরের সেলটা এক্সিকিউট হয়েছে। রাইট। তারপরে ছিল আসলে এইটা। কিন্তু এইটা পুরোটা দেখাইতে গেলে আমি আরেকটা কাজ করি ভাই, নতুন একটা থ্রেড আইডি দিয়ে একটা কাজ করি। যে আমি করি কি, আচ্ছা এই থ্রেডটা ইউজ না করে নতুন একটা নিয়ে আসি আমি এখানে, বা মানে ওইটাকে ওভাররাইড না করে। আচ্ছা কন্ট্রোল বি, এখানে এখানে ধরেন আমি এখানে সেকেন্ড রান বলে একটা আনতেছি, বা যে কোনো কিছু আমি এরকমটা লিখে নতুন একটা থ্রেড নিয়ে আসলাম। থ্রেড আইডি এনে তারপরে হইলো যে আমি ওকে একটু কমপ্লেক্স টাস্ক দিই। আমি কিন্তু এতক্ষণ ওকে মানে একবারে একবারে করার মতো টাস্ক দিচ্ছি অ্যাকচুয়ালি। রিয়াক্ট এজেন্ট কে মানে ডেমো করার মতো টাস্ক আমি এসে দিইনি, আপনি বলে যেটা বললাম, আপনি না বলে না না, যেটা। আমি বুঝছি। আমি 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 তোমার তো প্রিন্টিংটা আমি আসলে বুঝতে পারিনি ঠিক মতো, এই জন্য আমার আচ্ছা কনফিউশন ছিল। আমি এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, হ্যাঁ প্রিন্টিংটা আসলে আসলে মনে হচ্ছিল যে এইখানে মাল্টিপল কল হচ্ছে, কিন্তু ওই রানে কিন্তু একটা, প্রত্যেক রানে কিন্তু হ্যাঁ একটা হ্যাঁ কল হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, তো একটাই আমি যদি হয়েছে। মেসেজটা উল্টে এইরকম দিতাম, দা ফাইন্ড দা এরিয়া অফ মালদ্বীপ মাল্টিপ্লাইড বাই 2, আমি কলটা যদি এইভাবে দিতাম, এবার কিন্তু হুম, আমি প্রথম নতুন একটা পুরা। তো সেক্ষেত্রে এইখানে হলো যে মাল্টিপল কল দিতে হবে। তো এইখানে হলো হিউম্যান মেসেজ আসলে হইলো, তারপর এখানে দেখেন প্রথমে হইলো ট্যাবলি সার্চ কল হচ্ছে,
ও মালদ্বীপের এরিয়াটা নিয়ে আসতেছে, নিয়ে আসার পর হইলো যে ও রেডি করতেছে, রেডি করে এই যে মালদ্বীপের এরিয়া পাইছে 298, হুম। আর 2 পাইছে এটা। এই ক্ষেত্রে হলো অ্যাকচুয়ালি যে দুইটা কাজ হচ্ছে, মানে টুল আমরা অ্যাসিস্ট্যান্ট থেকে টুল নোডে যাচ্ছে, আবার অ্যাসিস্ট্যান্টে ফেরত যাচ্ছে, আবার টুল নোডে যাচ্ছে, তারপর অ্যাসিস্ট্যান্ট রেজাল্টটা ফেরত নিয়ে হিউম্যানকে পাঠাচ্ছে। এই এই ক্ষেত্রে যে হলো দুইটা কাজ হচ্ছে। এই যে কল আইডিটা আছে, তার মানে ওইটা কি হ্যাঁ, কোনোভাবে ট্র্যাক করা যায়, বা তুমি ইন্টারসেপ্ট করতে পারো ওই কলটাকে? এই মানে কলটাকে হ্যাঁ, রিয়েল টাইম। ইন্টারসেপ্ট বলতে ভাই ওই যে আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা করি কল ধরো ব্যাক আমরা রাখি, যদি কিন্তু একটা নর্মালি এজেন্ট হিসেবে কল্পনা করি এটাকে, ধরো হ্যাঁ এজেন্ট একটা কাজ করতেছে, একটা লং রানিং প্রসেস আছে, হ্যাঁ তুমি মনে করলা যে ওই এজেন্টকে তুমি সব ডেটা দেওনি এখনো, হ্যাঁ তুমি হ্যাঁ। কি আরো ডেটা ওখানে পাঠাইতে পারবা ওই কল আইডি উম, ধরে? না, ওই মুহূর্তে পারবো না, কিন্তু একটা ওয়ে আছে, সেটা হলো যে আমি কোনটা যেন দেখাচ্ছিলাম ভাইয়া, ডেমো টুতে আমি কি রাখছিলাম, আমি ছোট্ট একটা জিনিস খুঁজি। আচ্ছা, আমার একটা ইয়া আছে, ওই নোটটাতে আমি একটু যে ট্রাই করি। মানে ইজিয়েস্ট সলিউশন হচ্ছে কলটাকে ডিস্ট্রয় করে দিয়ে আরেকটা নতুন কল করা। না ভাই, মানে হ্যাঁ ইজিয়ার, মানে আমরা যেটা করি ওটাকে নর্মালি ইন্টারাপ্ট করি না, বাট এইখানে একটা ইয়া আছে। আচ্ছা, ক্রাফটি, সরি ভাই, আমি আমি একটু ইয়া করতেছি, এই যে কল ব্যাক গুলো রাখা যায় চাইলে, এই যে এই স্ট্রিম ইভেন্টস গুলো হচ্ছে না, হুম 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 হুম। এই যে এইখানে হলো যে স্ট্রিম করতেছে, এই যে ধরেন কল ব্যাক, ওই যে মডেলটা যে কাজগুলো করতেছে, এই কাজগুলোর মাঝখানে কিন্তু আপনার অনেকগুলো ইয়ে হচ্ছে, মানে ছোট ছোট ইয়ে হচ্ছে। যেমন এই যে এইটাকে যদি আমি কল দিই, কল দিলে আমার এটা প্রিন্ট এভাবে করা আছে, মডেল প্রায় 20-25 ধরনের ইভেন্ট আছে ওর। মানে হুম। এই ল্যাংগ্রাফের ক্ষেত্রে 20-25 ধরনের ইভেন্ট আছে। আমি এক কাজ করি ল্যাংগ্রাফ, তো এইরকম, ইভেন্টের লিস্ট পাবা, একটা ইভেন্টের লিস্ট আছে। হ্যাঁ এরকম একটা ইভেন্ট লিস্ট আছে। এটা কোথায় আমি, আচ্ছা ল্যাংগ্রাফ ইভেন্টস। তো ইভেন্টস এর ক্ষেত্রে আমরা কল ব্যাক থেকে অনেক সময় অনেক কিছু অ্যাড করে দিই। আচ্ছা ভাই, আমি ওই ইয়াটা পাইলে আপনাকে দিয়ে দিব না। না ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, আমরা যেটা করি, তারপর ওই যে ইয়ার ক্ষেত্রে দেখাইছিলাম কিনা খেয়াল নাই, টুলস এক্সিকিউশনের একটা ইভেন্ট আছে। এই যে ওলামার ক্ষেত্রে ভাই, এই যে দেখেন স্ট্রিম কল ব্যাক হ্যান্ডলার যে, হুম কিন্তু হুম আমি এই হুম। যে এর ইয়াটা কি হবে, মানে এখানে কিন্তু আমি বলে দিচ্ছি, এই যে অন এলএলএম নিউ টোকেন, ও যখনই নতুন টোকেন জেনারেট করবে তখন যেন আমার এই ফাংশনটা এইভাবে করে। তো এইখানে আমরা রেখে দিতে পারি যে এক্সট্রা এই স্টেপটা করবা, এই কাজটা করবা, এইভাবে কিছুটা কন্ট্রোল করা যায়। হুম হুম হুম। তো ঠিক আছে। এইরকম কয়েকটা ইয়ে আছে। থ্যাংক ইউ। অলরাইট, না আজকে খুব ভালো সেশন হলো, থ্যাংক ইউ হাসান। আজকে তো আমরা হৃদয়ের জন্য টাইমই পাইলাম না। ওহো, হৃদয়কে আমি তাহলে আমি আমরা বুঝলাম না যে অনেক টাইম নিয়ে ফেলবো, আমি হয়তো শুরু করলাম। না অসুবিধা নেই, আমরা হৃদয় তাহলে তুমি নেক্সট উইকে করো। জি ভাইয়া। হ্যাঁ হৃদয়, আমি সরি। না না, না ইটস এটা ওকে ভালো ভাইয়া, হয়েছে। ভালো হয়েছে, আর অনেক শিখলাম, হৃদয় আরো অনেক কিছু টাইম পাবে, জানলাম। হৃদয় প্রিপেয়ার ছিল না। হৃদয় ইয়ে করো, ভিডিও রেকর্ড অফ করো। হ্যাঁ, করেছি ভাইয়া।